আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা শুরু করব লসাগু গসাগুর 4 নাম্বার লেকচার। আমার যতদূর মনে আছে লসাগু গসাগুর 4 নাম্বার ক্লাস হবে আজকে। ওকে ফাইন। তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টাইপ শিখব, যে টাইপটার মধ্যে আপনারা আমাকে বিভাজ্যতার নীতি আপনাদেরকে যখন পড়াইছিলাম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার সবকিছু শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি এখন আপাতত ভালো আছি মোটামুটি। আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা, আজকে 5 নাম্বার ক্লাস না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারা আমাকে একটু বলেন তো শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট সাউন্ড ক্লিয়ার কিনা এইটুকু আমাকে একটু কনফার্ম করেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে, তার মানে সবকিছু ঠিক আছে। আমরা শুরু করে দিব এখনই। আচ্ছা এখন দেখেন, ওকে 5 নাম্বার সমস্যা নাই। আপনাদেরকে আমি যখন বিভাজ্যতার নীতি পড়াইছিলাম, আপনাদের কি মনে আছে? সরি, আপনাদেরকে যখন আমি বিভাজ্যতার নীতি পড়াইছিলাম, এই বিভাজ্যতার নীতি পড়ানোর সময় এই বিভাজ্যতার নীতির গাণিতিক সমস্যা যখন সমাধান করছিলাম, সবাই একটু তাকাবেন প্লিজ। বিভাজ্যতার নীতি সম্পর্কিত যে গাণিতিক সমস্যা সমাধান করছিলাম, তখন আমাকে মেসেঞ্জারে অনেকজন নক দিছিল একটা টাইপের অঙ্ক, যে বলছিল যে ভাইয়া 5 ও 95 এর মাঝে কতগুলো সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্কটা মনে হয় আপনি করান নাই। রিয়েলি আমি ওই সময় করাই নাই। কেন? কারণ ওই টাইপটা ওই সময় করানোর জন্য না। ওই টাইপটা মূলত হচ্ছে সমান্তর ধারা। এই চ্যাপ্টারটার অঙ্ক হচ্ছে ওইগুলা সমান্তর ধারা, বুঝছেন? কিন্তু বিভিন্ন বইয়ে এখানে দেওয়া আছে বিভাজ্যতার নীতিতে। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এই অঙ্কটা করানো হয়নি। আজকে আমরা এই টাইপটা করে ফেলবো। সমান্তর ধারাতে গিয়েও আবার করব। লসাগু গসাগুর হেল্প লাগবে এই অঙ্কটা করার জন্য। মানে এই অঙ্কটা মূলত লসাগু গসাগু এবং সমান্তর ধারার কম্বিনেশনের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। এখন আমরা দেখেন, এখানে আমি একটা অঙ্ক নিয়ে আসছি। সেখানে কি বলছে? প্রথমে 38 নাম্বার যে গাণিতিক সমস্যাটা এখানে দেওয়া আছে, এই 38 নাম্বারে বলছে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে। এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যে জিনিসটা পরীক্ষাতে অনেকবার আসছে, একবার দুইবার না, অনেকবার আসছে। সবাই মনোযোগ দিয়ে জিনিসটা সুন্দর করে নোট করে লিখে নেবেন। বলছে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে। আচ্ছা মনোযোগ দেন, যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই এই সংখ্যাগুলোর লসাগু দ্বারাও বিভাজ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এই 5 এবং 8 এর যে লসাগু 40 সেইটা দ্বারাও বিভাজ্য হবে। মানে কোন একটা বিষয় আপনাকে বলা হলো, তার মানে হচ্ছে তাহলে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা, খুবই গুরুত্বপূর্ণ। মানে আজকে আমাদেরকে প্রচুর হেল্প করবে এই পয়েন্টটা। হ্যাঁ, দ্বারাও বিভাজ্য। তাহলে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 5 এবং 8 এর যে লসাগু আসবে সেই লসাগু দ্বারাও বিভাজ্য হবে। এখন 5 এবং 8 এর লসাগু কত? 5 আর 8 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তার মানে 5 আর 8 দুইটা সহমৌলিক সংখ্যা, আর দুইটা সহমৌলিক সংখ্যার লসাগু হয় সরাসরি এই সংখ্যা দুইটার গুণফলের সমান। তার মানে 5 ও 8 এর লসাগু হচ্ছে 5 × 8 = 40। তার মানে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 5 এবং 8 এর লসাগু 40 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। অন্য কিছু দিয়ে বিভাজ্য হতেও পারে, নাও পারে, বাট লসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আপনারা আমাকে বলেন তো যে সংখ্যা 10, 15 ও 20 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে কত দ্বারা?
অবশ্যই বিভাজ্য হবে কত দ্বারা বলেন তো? সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে কত দ্বারা? যে সংখ্যা 10, 15, 20 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে? আমি আবার বলছি, এই সংখ্যাগুলো দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য সেই সংখ্যাটা এই তিনজনের যে লসাগু আসবে সেইটা দ্বারাও বিভাজ্য হবে, মাস্ট। সহজ হিসাব। যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। এখানে যদি 100টা সংখ্যা থাকতো, এদিকে তাকান, এখানে থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন 60। হ্যাঁ, তার মানে এই 10, 15 এবং 20 লসাগু, তাহলে 10, 15 এবং 20 এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 20, তার মানে 20 এদের লসাগু হতে পারে। বাট 20কে যেহেতু 15 ভাগ করতে পারে না, তাহলে 20 লসাগু না, তাহলে 20 এর ডাবল 40। 40কেও 15 ভাগ করতে পারে না, তাহলে 20 এর 3 গুণ, 20 এর 3 গুণ হচ্ছে 60। 60কে 10ও ভাগ করতে পারে, 15ও ভাগ করতে পারে, 20 তো ভাগ করতে পারেই। তার মানে 60 হচ্ছে এদের লসাগু। সুতরাং যে সংখ্যা 10, 15 ও 20 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই 60 দ্বারা বিভাজ্য হবেই, মাস্ট। কথা কি বুঝতে পারছেন? তার মানে এখানে যদি 30টা সংখ্যা দেওয়া থাকে আর যদি বলে যে মানে এই 30টা সংখ্যা দ্বারা যে বিভাজ্য হবে সে অবশ্যই কি এখানে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন, প্রথমে মূল বিষয়টা বুঝবেন, তারপর আস্তে আস্তে শর্টকাটের দিকে আগাবো, সমস্যা নাই। এখানে কি বলছে বলেন তো? 5 ও 95 এর মাঝের কতগুলো সংখ্যা 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সবাই আগে লজিক বুঝবেন, এই অঙ্ক খুবই সহজ, আমি আরো সহজ মেথডে করাবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আগে লজিকটা বোঝেন। বলছে 5 এবং 95 এর মাঝে, সবাই তাকান, 5 এবং 95 এর মাঝে কতগুলো সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে? তার মানে আমাদেরকে যে রেঞ্জ দিছে, আমাদেরকে রেঞ্জ দিছে কি 5 থেকে কত 95। এই 5 থেকে 95 এর মাঝে কতগুলো সংখ্যা আছে যা 3 দ্বারা এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, এখন বলেন, একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান। আচ্ছা, যে 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাকে খুঁজে বের করতে হবে 3 দ্বারা ভাগ যায় কিনা, আবার দেখতে হবে 5 দ্বারা ভাগ যায় কিনা। এটা কি ঝামেলা না? এটা কি ঝামেলা না? অবশ্যই ঝামেলা। কেন? একবার আমাকে 3 দিয়ে টেস্ট করতে হবে, তারপর আমাকে 5 দিয়ে টেস্ট করতে হবে। এটা অবশ্যই একটা ঝামেলা। কেন? কারণ দুইজন দিয়ে টেস্ট করতে সমস্যা হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস একটু আগে পড়ে আসছি, যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যায় 3 আর 5 এর যে লসাগু সেই লসাগু দ্বারাও বিভাজ্য হবে। তাইলে যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই 3 এবং 5 এর লসাগু দ্বারাও বিভাজ্য। তাহলে 3 আর 5 এর লসাগু কত? 3 আর 5 এর লসাগু, 3 ও 5 এর লসাগু, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। আমি জানি এই অঙ্কটা আপনারা পারেন। 3 ও 5 এর লসাগু ইজ ইকুয়াল টু 15। কেন? কারণ 3 এবং 5 দুই পরস্পর সহমৌলিক, আর দুইটা সহমৌলিক সংখ্যার লসাগু হয় সরাসরি এই সংখ্যা দুইটার গুণফলের সমান। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15। তার মানে যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, রাইট? তার মানে 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজে বের করা যা বোঝায়, 15 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজে বের করা তাই বোঝায়। তার মানে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা মানেই 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো বের করে ফেলা। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই ঝামেলা থেকে আমাদের মুক্তি দিল কে? এই ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দিল লসাগু। কারণ যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 3 এবং 5 এর লসাগু 15 দ্বারাও নিঃশেষে কি বিভাজ্য। ওকে, আচ্ছা, সুতরাং আমরা 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করলে পরেই 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়ে যাব। এখন এইখানে এসে অনেকে শর্টকাট ইউজ করে, কিন্তু বাজারে প্রচলিত বইয়ে যে শর্টকাট আছে সেই শর্টকাটটা 100% সহি নয়। 100% সহি নয় মানে কি জানেন? মানে এই শর্টকাট দিয়ে মানে 100% অঙ্ক মিলবে না, মাঝে মাঝে ভুল অ্যান্সার আসতে পারে। সুতরাং ওই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব না, আমরা ওই শর্টকাটের চেয়েও দ্রুত করে ফেলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট শিখতে হবে। সবাই একটু তাকান, এই অঙ্কটা আমি করাবো, সমস্যা নেই, এই অঙ্কটা করাবো। তার জন্য আমাদের একটা কনসেপ্ট শিখতে হবে, সেটা হচ্ছে আমাকে বলেন তো 1 থেকে, একটু তাকাবেন, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য, এই জিনিসটা যদি আপনাকে কেউ বলে যে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আপনি কি করবেন জানেন? এদিকে তাকান প্লিজ, খুবই দারুণ একটা কনসেপ্ট শিখছি আমরা এখন। অঙ্ক, কত বড় অঙ্ক দেখবেন মুহূর্তের মধ্যে আমরা করে ফেলবো। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য,
এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই 100কে 8 দিয়ে ভাগ করতে হবে। এদিকে তাকান, 100কে কি 8 দিয়ে ভাগ করতে হবে। 100-র মধ্যে 8, 100-র মধ্যে 8 12 96। আপনি একবারে করছি, আপনি 10-এর মধ্যে 8 একবার যায়, তারপর 2 বার যায়, এরকম করতে পারেন। আমি একবারে করছি, 8 12 96, থাকলো 4। এরপরে কি দশমিক দিতে হবে না? দশমিক দিয়ে শূন্য আর করার দরকার নাই। তার মানে 8 দিয়ে 100কে ভাগ করলে ফলাফল আসবে 12 দশমিক সামথিং। 12 দশমিক সামথিং। এই দশমিকের পরে কি আছে এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই দশমিকের আগে যে পূর্ণ অংশ না, এই পূর্ণ অংশটা। দ্যাট মিনস এই পূর্ণ অংশের মান যত আসবে 1 থেকে 100 পর্যন্ত ততটা সংখ্যা আছে যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। খুবই সিম্পল, খুবই সিম্পল। তার মানে 1 থেকে 100 পর্যন্ত 12টা সংখ্যা আছে যা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনাকে কেউ যদি বলে যে 1 থেকে 90 পর্যন্ত, 1 থেকে 90, আচ্ছা 90 না, ধরেন 1 থেকে 137 পর্যন্ত কতটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? আচ্ছা 11 দ্বারা না, আমি বললাম কতটি সংখ্যা 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য। শোনেন, তাহলে 1 থেকে 137 পর্যন্ত কতটি সংখ্যা 12 দ্বারা বিভাজ্য? এর জন্য আপনাকে কি করতে হবে? এই 137কে এবার 12 দিয়ে ভাগ করতে হবে। মানে সোজা কথা, যত দ্বারা বিভাজ্যতার কথা বলবে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে 137কে আমরা 12 দিয়ে ভাগ করতেছি। আমি 12 দিয়ে একবারে না যদি পারি, তাহলে 13-র মধ্যে 12 একবার যায়, হাতে থাকলে 1, 7 কেটে নিয়ে আসলাম। 12-র মধ্যে 17-র মধ্যে 12 একবার যায়, তারপরে কিন্তু 5 আসলো, মানে দশমিক। তার মানে 11 দশমিক সামথিং। দ্যাট মিনস ফলাফল আসছে কত? 11 দশমিক সামথিং। 11 দশমিক সামথিং। এই দশমিকের পরে যে সামথিং, এটা আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে দশমিকের আগের অংশ, মানে এই যে 11। তার মানে 1 থেকে 137 পর্যন্ত 11টা সংখ্যা আছে যা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমি এখানে কি জিনিসটা বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে আপনাকে যদি কোনো একটা রেঞ্জ দেয়, এদিকে তাকান, কোনো একটা রেঞ্জ দিয়ে যদি বলে যে এই রেঞ্জের মধ্যে 12 দ্বারা বা 8 দ্বারা বা 17 দ্বারা বা 25 দ্বারা, হোয়াট এভার ইট মেবি, বা 15 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে, তাহলে কি করতে হবে? তাহলে সবসময় এই আপার লিমিটকে আমরা যে সংখ্যা দ্বারা বিভাজ্যতার কথা বলছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি অবশ্যই এটা শুরু হয় 1 থেকে শুরু হলে কেবল আমরা এই লাস্টের ডিজিটকে সরাসরি ওইটা দিয়ে ভাগ করব। কিন্তু অনেক সময় 1 থেকে শুরু হবে না, যেমন বলছে 5 এবং 95 এর মধ্যে। টেনশন করেন না, আমি বুঝাবো, টেনশন করেন না প্লিজ। আগে আমার কনসেপ্টটা বোঝেন। কনসেপ্ট বুঝলে পরে অঙ্ক একদম 10 সেকেন্ড, 12 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলবেন, সমস্যা নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাকে যে রেঞ্জটা দেওয়া থাকবে, এখানে যেমন রেঞ্জ হলো 5 থেকে 95, এখানে যেমন রেঞ্জ হচ্ছে 1 থেকে 137, তাহলে আমাকে যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জটা যদি শুরু 1 থেকে যদি শুরু হয়, তাহলে সব সময় এই আপার লিমিট মানে শেষের সংখ্যা যেটা দেওয়া থাকবে ওই সংখ্যাকে আমরা এই যে 12 দ্বারা কতটা সংখ্যা বিভাজ্য আছে ওইটা দিয়ে ভাগ করলে পরে কতটা সংখ্যা, মানে ভাগফলের দশমিকের আগের অংশ যা আসবে ততটা সংখ্যা এত দ্বারা বিভাজ্য আছে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রেঞ্জটা যদি মনে করেন 1 থেকে শুরু না হয় তাহলে কি করব? আমি বুঝাবো, টেনশন করেন না, আগে বোঝেন কনসেপ্টটা, বুঝছেন কিনা। এখন আপনাকে যদি বলে যে 1 থেকে, একটু তাকান, 1 থেকে 1000 পর্যন্ত, 1000 পর্যন্ত কতটি সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমার শুরু হয়েছে 1 থেকে, তার মানে কোনো সমস্যা নাই। এখানে 1000 পর্যন্ত, তার মানে এই 1000কে আমরা 7 দ্বারা ভাগ করব। এই 1000কে আমরা কি করব? 7 দ্বারা ভাগ করব। দেখেন এই 100-র মধ্যে 7 কয়বার যায়? 7 12 84। আচ্ছা, এই 10-এর মধ্যে 7 যায় একবার, তাহলে দিলাম 7, থাকলো এখানে 3, এই 0 নিয়ে আসলাম, 4 সাথে 28, থাকলো এখানে 2, এই 0 নিয়ে আসলাম, 7 দুগুণী 14, আর দরকার নাই কারণ এরপর দশমিক আসবে, তার মানে 142 দশমিক সামথিং। দ্যাট মিনস 142টা সংখ্যা আছে 1 থেকে 1000 পর্যন্ত যারা কি দ্বারা বিভাজ্য। আচ্ছা, 1 থেকে 1000 পর্যন্ত 142টা সংখ্যা আছে যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি আশা করি বুঝতে পারছেন। এখন তার মানে যখন আমাদের শুরু হবে 1 থেকে আর অন্য একটা রেঞ্জ লিমিট পর্যন্ত বলবে এর মধ্যে কতটি সংখ্যা আছে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, তখন আমরা এই আপার লিমিটটাকে কি করব? আপার লিমিটটাকে যত দ্বারা বিভাজ্যর কথা বলছে তত দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফলের পূর্ণ অংশটা
যত আসবে ততটা সংখ্যা। এখন অনেক সময় কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, মনে করেন দশমিক আসলো না, দশমিক না আসলে যা আসবে পুরোটাই হচ্ছে আমাদের উত্তর। এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে যে এত কাহিনী করে এতক্ষণ ধরে এই ঘটনা আমি কেন পড়াচ্ছি আপনাদেরকে, তাই না? আচ্ছা, এখন শোনেন, এখন আমাদেরকে এই যে অঙ্কটা আছে 5 থেকে, আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে নিই তাহলে ভালো হবে। এখন মনে করেন যে পরীক্ষক আপনাকে চালাকি করে বলল 50 থেকে 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে কতটি সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য? নিঃশেষে বিভাজ্য। তাহলে 50 থেকে 1000-এর মধ্যে। এবার তাকান, এদিকে তাকান। এখন কিন্তু আমার লিমিট 1 থেকে না। আচ্ছা 1 থেকে না বলুক, আমি মনে মনে ধরেই নিব আমি 1 থেকে 1000 পর্যন্ত, মানে 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য, আমি সেইটাই বের করব। ওরা লিমিট যাই দিয়ে থাক, ওকে? তাহলে 1 থেকে 1000 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? তাহলে 1000-কে আমরা 7 দিয়ে ভাগ করলে 142 আসতেছিল, দশমিক সামথিং, তার মানে 142টা। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত 142টা সংখ্যা আছে। এখন বলেন, কিন্তু আমার তো 1 থেকে বের করতে বলে নাই, আমাকে বলছে 50 থেকে। দ্যাট মিনস এই 142টার মধ্যে 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 7 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে, বাট ওই সংখ্যা কয়টা আমাদের নেওয়া যাবে না। আমাকে বলছে 50 থেকে 1000 পর্যন্ত, কিন্তু আমি নিছি 1 থেকে 1000 পর্যন্ত। তাহলে আমি এক্সট্রা কত নিছি? এক্সট্রা হলো 1 থেকে 50 পর্যন্ত। তাহলে এই 1 থেকে 50 পর্যন্ত এর মধ্যেও তো কিছু সংখ্যা আছে যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, ওই সংখ্যাগুলো কি আমাদের নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? 1 থেকে 50 পর্যন্ত কতটা সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য, সেই কয়টা বের করে এই 142 থেকে বাদ দিব। কথা কি বুঝতে পারছেন? এইটা হলো একদম সহি নিয়ম, মানে এর মধ্যে কোনো ভুল নাই। মানে এভাবে করলে আপনার কোনো জীবনেও কোনো উত্তর ভুল আসবে না। বাট বাজারে প্রচলিত যে সকল বই পুস্তক আছে ওগুলোতে মিলবে, ম্যাক্সিমামই মিলে যাবে, তাও 2-1টা ভুল আসবে, আমি বলছি, বিশ্বাস করেন। হ্যাঁ, সুতরাং ওই নিয়মটা অ্যাকসেপ্ট করার দরকার নাই, আমি দেখাই দিব ওরা কি করছে, সমস্যা নেই। আচ্ছা, ভাগফল মাইনাস আগের 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন দেখেন, তাহলে 1 থেকে 50 পর্যন্ত কতটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, তার জন্য কি করব? এই 50কে আমরা এখন 7 দিয়ে ভাগ করব। তাহলে 50কে আমরা 7 দিয়ে ভাগ করি, 50কে, তাহলে 50কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, তার মানে 7 দশমিক সামথিং। দ্যাট মিনস 1 থেকে 50 পর্যন্ত 7টা সংখ্যা আছে যা 7 দ্বারা বিভাজ্য। তাইলে এই 142 কি 1 থেকে 1000 পর্যন্ত 142টা, কিন্তু আমাকে নিতে হবে 50 থেকে 1000 পর্যন্ত। সুতরাং 1 থেকে 50 পর্যন্ত যে 7টা আছে সেই 7টা আমি এই 142 থেকে বাদ দিব। 142 থেকে 7টা বাদ দিলে কয়টা? 135টা। দ্যাট মিনস 135টা সংখ্যা আছে যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমার কথা কি বুঝছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মানে এই যে নিয়মটা আমরা করলাম, মানে এই টাইপের প্রশ্ন যেখান থেকেই লিমিট দিক না কেন, আমরা সবসময় শুরুতে বের করবো 1 থেকে এত পর্যন্ত কতটা আছে। যদি 1 থেকে না চাই, তারপরে আমরা যতটুকু বেশি নিছি সেই অংশটার মধ্যে কয়টা আছে সেটা বের করে বিয়োগ করে দিব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা করতে দিই, দেখি কি অবস্থা। আমাকে বলেন যে 430 থেকে 970 পর্যন্ত কতটি সংখ্যা 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্যালকুলেটর ব্যবহার করবেন না। 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, বলেন। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন 27, কেউ বলছেন 22। কি অবস্থা? ডিফারেন্ট উত্তর আসবে কেন? সেম উত্তর আসবে তো। আচ্ছা, 27টি বলছেন,
43 মাইনাস 21 22টা বলছেন। আচ্ছা দেখছি, আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিছে, তার মানে হচ্ছে উত্তর ম্যাক্সিমাম বলছেন 27, কেউ 28। কি অবস্থা, এরকম হওয়ার তো কারণ না। আচ্ছা দেখেন, আমাদের বলছে কত থেকে কত, 430 থেকে 970। তাহলে আমি কি বলছিলাম, প্রথমে আমরা বের করব যে 1 থেকে 970 পর্যন্ত কয়টা আছে, তারপরে বের করব 1 থেকে 430 পর্যন্ত কয়টা আছে, সরি 430 পর্যন্ত কয়টা আছে। 1 থেকে 970 পর্যন্ত একটা বেরোবে, 1 থেকে 430 পর্যন্ত একটা বেরোবে, তারপর বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 1 থেকে 970 পর্যন্ত কয়টা আছে, তার জন্য 970 কে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে 970 ডিভাইডেড বাই হচ্ছে 20। বুঝতেই পারছেন 4 20 80, 4 20 80 থাকলো হচ্ছে 17 0 8 20। আচ্ছা একটা কাজ করতে পারেন, যখন আপনি 970 কে যখন 20 দিয়ে ভাগ করতেছেন না, এই শূন্য কেটে যাবে। 970 কে 20 দিয়ে ভাগ করা আর 97 কে 2 দিয়ে ভাগ করা একই বোঝায়। 20 দিয়ে ভাগ করতে কষ্ট হবে, এজন্য শূন্য যেহেতু কেটে গেল, এবার 97 কে 2 দিয়ে ভাগ করেন। তাহলে 8 দুগুণী, সরি 4 দুগুণী 8, 4 দুগুণী 8 থাকলো 1 17, 8 দুগুণী 16, 8 দুগুণী 16 মানে বুঝতেই পারতেছেন যে 48.5 মানে 48টা, তার মানে 48টা, তার মানে এখানে আছে কতটা, 48টা, এই যে 48। আর এবার আমি 1 থেকে 430 পর্যন্ত, এর জন্য 430 কে ভাগ করব। 430 কে ভাগ করব কত দিয়ে, 20 দিয়ে। 430 ডিভাইডেড বাই 20, এই শূন্য কেটে যাবে। বুঝতেই পারছেন 21 দুগুণী 42, 22 দুগুণী হয় 44, তার মানে 21.5, 21.5 তাই না, 2 দিয়ে। তাহলে পূর্ণ সংখ্যা কত, 21, তার মানে 21টা সংখ্যা আছে হচ্ছে 1 থেকে 430 পর্যন্ত 21টা সংখ্যা আছে। এই 48 থেকে 21টা বিয়োগ করলে 7 2 27টা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 27, উত্তর হচ্ছে 27, 27 27। ক্লিয়ার বিষয়টা, 27। ওকে, হ্যাঁ 27। তাহলে আশা করি আপনারা এই টাইপের প্রশ্ন আসলে কি সলভ করতে হবে বুঝে গেছেন, হ্যাঁ, এবং এইভাবেই করবেন এখন থেকে, আমি আবার বলছি এইভাবেই করবেন। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই শীটে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন আমাদেরকে বলছে 5 ও 95 এর মাঝে কতগুলো সংখ্যা আছে। আচ্ছা বই পুস্তকে যে সমাধান দেওয়া আছে সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ওই সমাধান দিয়ে মাঝে মাঝে মিলবে, মাঝে মাঝে মিলবে না। আমি যেটা করাইছি রিয়েলি, আমি তো চাই আপনি ভালো করেন, যেন কোথাও ভুল না হয়, একদম নির্ভুল ভাবে করতে পারেন, এই জন্য কিন্তু আমি আপনাকে বারে বারে এরকম ভাবে বলছি। হ্যাঁ, এবার দেখেন, আচ্ছা 5 ও 95 এর মাঝে কতগুলো সংখ্যা 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে যে সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 3 ও 5 এর লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, এই কথাটা আগে লিখে নেবেন। কারণ 3 এবং 5 এই দুইজন দিয়ে টেস্ট করার চেয়ে একজন দিয়ে টেস্ট করা সহজ না? ইয়েস। তার মানে একবার দেখবো 3 দিয়ে, একবার দেখবো 5 দিয়ে, এটা তো ঝামেলাপূর্ণ। তাহলে যে সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু 15 দ্বারাও বিভাজ্য। তার মানে 3 এবং 5 দিয়ে টেস্ট না করে 3 আর 5 এর লসাগু 15 দিয়ে টেস্ট করতে হবে। কারণ 15 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা মানেই 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা 3 ও 5 এর লসাগু নিব। 3 ও 5 এর লসাগু ইজ ইকুয়াল টু 15। এখন তাকান, আমাদেরকে বের করতে বলছে কি, বের করতে বলছে 5 ও 95 এর মাঝে। তাহলে আমাদের লিমিট কত, 5 থেকে 95। তাহলে আমি কি বলছি, আমাকে 1 থেকে 95 পর্যন্ত বের করতে হবে, আর 1 থেকে 5 পর্যন্ত বের করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 95 পর্যন্ত কতটা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য? তাহলে 95 কে 15 দিয়ে ভাগ করব। 95 ডিভাইডেড বাই 15, 6 15 90। এবার দশমিক দিতে হবে, তার মানে 6 পয়েন্ট সামথিং। 6 পয়েন্ট সামথিং মানে 6টা। তার মানে 1 থেকে 95 পর্যন্ত 6টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, মানে 3 ও 5 দ্বারা বিভাজ্য। কারণ 15 দ্বারা বিভাজ্য মানে 3 ও 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এখন 1 থেকে 5 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আছে? নেই। 1 থেকে 5 পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নেই, মানে 3 ও 5 দ্বারা বিভাজ্য নাই। অনেকে বলবে কেন, 1 থেকে 5 এর মধ্যে তো 3 আছে। 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 কি 5 দ্বারা বিভাজ্য না? তাহলে 1 থেকে 5 এর মধ্যে এমন কোন সংখ্যা নাই যা 3 দিয়েও যায় 5 দিয়েও যায়, মানে 15 দিয়ে যায়। তাহলে 1 থেকে 5 এর মধ্যে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা নাই, মানে 0টা। 6 থেকে 0 বিয়োগ করলে 6টা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 6টা। তাহলে আমাদের উত্তর কয়টা? 6টা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এই প্রশ্নটা যদি আমাদেরকে মনে করেন যে এইভাবে বলতো যে
5 ও 95 না বলে 25 ও 95, এই যে 25 ও 95 এর মধ্যে কতটি সংখ্যা আছে যা 5 দ্বারা বিভাজ্য যদি বলতো, তো 25 ও 95 তার মানে তখন আমাদের লিমিট কত? আচ্ছা দেখেন, তার মানে 1 থেকে 95 পর্যন্ত 6টা আর 1 থেকে 25 পর্যন্ত আছে একটা। 1 থেকে 25 পর্যন্ত কয়টা? একটা। তখন এই 6টা থেকে একটা বিয়োগ হলে 5টা হতো। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে বিষয়টা। হ্যাঁ, ওকে, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছে সবাই একটু তাকাবেন প্লিজ। আচ্ছা, এক্সট্রা কিছু অঙ্ক আছে, আমি নিয়ে আসছি আপনাদের জন্য। আগে আমরা 43 পর্যন্ত করাই। 14 থেকে 95 পর্যন্ত সবাই তাকাবেন। 14 থেকে 95 পর্যন্ত কতটি সংখ্যা 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 14 থেকে 95, 14 থেকে 95 পর্যন্ত, তার মানে আমার লিমিট হলো 14 থেকে 95। লিমিট কত? 14 থেকে 95, 14 থেকে 95, রাইট? এখন লিমিট 14 থেকে 95, তাহলে আমরা কি করব? 1 থেকে 95 পর্যন্ত বের করব আর 1 থেকে 14 পর্যন্ত বের করব। 1 থেকে 95 পর্যন্ত যে কয়টা আসবে আর 1 থেকে 14 পর্যন্ত যে কয়টা আসবে সেই কয়টা বিয়োগ করলে এখানে ফলাফল আসবে। এই তো। তাহলে এখন 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলছে, তাহলে যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এই 3 এবং 5 এর যে লসাগু 15 দ্বারাও বিভাজ্য হবে। সুতরাং আমরা 3 আর 5 দিয়ে টেস্ট না করে 3 এবং 5 এর লসাগু 15 দ্বারা টেস্ট করব। তার মানে আমাদের 15 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে হবে। তার মানে এই 95 কে আমরা প্রথমে 15 দিয়ে ভাগ করলে 6 পাবো। সরি, 6 15 90, তার মানে 6 পয়েন্ট সামথিং, তার মানে 6টা। এখন বলেন 1 থেকে 14 পর্যন্ত এর মধ্যে কি 15 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আছে? নেই, তার মানে 0টা। তার মানে 6 থেকে 0 বিয়োগ করলে এটার উত্তর কয়টা? 6টা। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। সবাই উত্তর দিয়েছেন 6টা। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 41। আচ্ছা, 41 কি বলছে দেখেন। 41 বলছে যে 5 থেকে 102 পর্যন্ত কতটি সংখ্যা 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এবার আমার রেঞ্জ কত? 5 থেকে 102। 5 থেকে 102, তার মানে আমরা প্রথমে 1 থেকে 102 পর্যন্ত বের করব, তারপর হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত বের করব, তারপরে কি করব? বিয়োগ করে দিব, তাই তো? তাহলে 1 থেকে 102 পর্যন্ত, তাহলে আমার লিমিট হলো 102। এই 102 কে আমরা ভাগ করব 3 এবং 5 দ্বারা বিভাজ্য, তার মানে 3 ও 5 এর লসাগু 15 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে হবে। তার মানে 102 কে আমরা প্রথমে 15 দিয়ে ভাগ করেন। 6 15 90, 7 15 105, তার মানে 105 তো হচ্ছে না, তাহলে 6 15 90, 6 পয়েন্ট সামথিং, মানে 6টা। আর 1 থেকে 5 এর মধ্যে 15 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা নাই, তার মানে 0। 6 থেকে 0 বিয়োগ হলে এটার উত্তর কত? 6টা। ক্লিয়ার বিষয়টা? এটার উত্তর 6টা। জি, 6টা। আচ্ছা, আমি করাবো, এমন ভাবে করাবো আপনার মুখস্থ হয়ে যাবে, টেনশন করেন না, ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলছে? 25 ও 500 এর মধ্যে কতটি সংখ্যা 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 25 ও 500 এর মধ্যে কতটি সংখ্যা 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে আমাদের লিমিট কত বলেন তো? আমাদের লিমিট হচ্ছে 25 থেকে 500। দেখেন, লিমিট হলো 25 থেকে 500, তাহলে আমরা এটাকে দুইটা অংশে ভাগ করব। 1 থেকে 500 পর্যন্ত একটা অংশ, এর মধ্যে কিছু সংখ্যা পাবো, আর 1 থেকে 25 পর্যন্ত একটা অংশ, এর মধ্যে আমরা কিছু সংখ্যা পাবো, রাইট? আচ্ছা, তাহলে 1 থেকে 3 ও 5 দ্বারা বিভাজ্য, যে সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 3 ও 5 এর লসাগু 15 দ্বারাও বিভাজ্য। তার মানে আমাকে 3 এবং 5 দিয়ে বিভাজ্যতা টেস্ট না করে 3 ও 5 এর লসাগু 15 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত, সরি 1 থেকে 500 পর্যন্ত, এখানে লিমিট হলো 500। 500 কে 15 দিয়ে ভাগ করব। 500 কে 15 দিয়ে ভাগ, দেখেন 50 এর মধ্যে 15 যায় 3 বার, 3 15 45, থাকলো 5, এই শূন্য নিয়ে আসলাম 50, 3 15 45, থাকলো 5, এবার দশমিক দিতে হবে, মানে 33 দশমিক সামথিং। তার মানে 1 থেকে 500 পর্যন্ত 33টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, মানে 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার বিষয়টা? এবং 1 থেকে 25 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? এর জন্য আমরা এই 25 কে 15 দিয়ে ভাগ করব। এখানে ভাগ না করেও বোঝা যাচ্ছে যে 1 থেকে 25 পর্যন্ত মাত্র একটা সংখ্যা আছে যা 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর সেই সংখ্যাটা হচ্ছে 15, রাইট? তার মানে একটা সংখ্যা আছে। অথবা আপনি ভাগ করবেন, এই 15 দিয়ে 25 কে ভাগ করবেন, কোনো সমস্যা নাই। 25 কে 15 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই একবার যাবে, 25 দুগুণে 30 হয়ে যাচ্ছে, তার মানে 1 পয়েন্ট সামথিং, তার মানে একটা সংখ্যা আছে। তার মানে এই একটা সংখ্যায় 33টা থেকে বাদ দিলে 32টা, দ্যাট মিনস 25 এবং 500 এর মাঝে 32টা সংখ্যা আছে যা কত দ্বারা বিভাজ্য? 3 এবং 5 দ্বারা বিভাজ্য বা 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার?
ওকে, হ্যাঁ পার্থক্য আছে, আনোয়ার বিন সাদিক, ওইটা পার্থক্য আছে, আমি ওইটা বুঝাবো, হ্যাঁ সমস্যা নাই, ওইটা আপনাকে এখনই ক্লিয়ার করে দিব, সমস্যা 30 ও 500 এর মধ্যে, আচ্ছা ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। আনোয়ার বিন সাদিক একটা প্রশ্ন দিছে, বলছে যে ভাইয়া যদি প্রশ্নটা এরকম আসে যে 30 ও 500 এর মধ্যে আর 30 থেকে 500 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নটাই নিলাম, তাহলে সবারও ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার প্রশ্নে কি বলছেন উনি, 30 ও 500 এর মধ্যে, দেখেন 30 ও 500 এর মধ্যে কতটি সংখ্যা 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আচ্ছা আর একটা পেজ নিলাম, সেখানে আমি 2 নাম্বারটা নিলাম, 30 থেকে 500 পর্যন্ত কতটি সংখ্যা 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন 30 ও 500 এর মধ্যে, এদিকে তাকান, 30 ও 500 এর মধ্যে, এখানে মধ্যে কথাটা মিসিং হয়ে গেছে, আগে বুঝতে হবে 30 ও 500 এর মধ্যে মানে কি জানেন, মানে 30 এবং 500 এর মাঝে যে সংখ্যাগুলো আছে শুধু সেই সংখ্যাগুলোর কথা বলছে, একে 30 কেও নেওয়া যাবে না, 500 কেও নেওয়া যাবে না। ওকে, তাহলে 1 থেকে 500 পর্যন্ত এটা আমার একটা রেঞ্জ, আর 1 থেকে 30 পর্যন্ত এটা আমার একটা রেঞ্জ, বুঝেন? 1 থেকে 500 পর্যন্ত কতটা সংখ্যা আছে, এই 500 কে আমরা 3 ও 5 এর লসাগু 15 দিয়ে ভাগ করব, তাহলে 33 আসছিল না, 33 দশমিক সামথিং, তার মানে 1 থেকে 500 পর্যন্ত 33টা সংখ্যা আছে, এই 33 দশমিক সামথিং আসছে, এদিকে তাকান, 33 দশমিক সামথিং আসার অর্থ হচ্ছে দশমিক যখনই আসবে তখনই বুঝবেন এই 500 সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য নয়, 500 সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য নয়, তার মানে হলো আমার এই 33টা সংখ্যার মধ্যে 500 সংখ্যাটা নাই। কথা কি বুঝছেন? মানে 1 থেকে 500 পর্যন্ত যে 33টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোর মধ্যে এই 500 নাই, এবং এখানে বলছে 30 ও 500 এর মধ্যে, মানে 30 আর 500 এর মাঝের গুলা নিতে হবে। তাহলে আমাকে বলেন এই 33টা সংখ্যার মধ্যে কি এই 500 সংখ্যাটা আছে? নাই, কারণ 500 তো 15 দ্বারা বিভাজ্য না, তো তোর মধ্যে পড়েই নাই, 500 কে নেওয়া যাবে না। এই অঙ্কের ভাষা বলতেছে 30 এবং 500 মাঝখানের গুলা নেন, তার মানে 500 কে নিয়েন না। তো 500 তো 15 দ্বারা বিভাজ্যই হয়নি, যদি এই সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য হতো তাহলে এখানে কিন্তু একটা বেশি চলে আসতো, তখন এখান থেকে 1 বিয়োগ করতে হতো। আমি বোঝাচ্ছি, টেনশন করেন না। এবার 1 থেকে 30 পর্যন্ত, তাহলে 30 কে 15 দিয়ে ভাগ করেন, 30 কে 15 দিয়ে ভাগ করলে আসতেছে কত? 2, ফলাফল 2। তার মানে 1 থেকে 30 পর্যন্ত 2টা সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, এখানে 2। এইবার তাকান, এখন আমাকে বলেন আমরা যে রেঞ্জটা 30 এবং 500 এর মাঝে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতেছি, এই রেঞ্জে 30 কে কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। কিন্তু 30 কিন্তু 15 দ্বারা বিভাজ্য, 30 কিন্তু 15 দ্বারা বিভাজ্য, বুঝেন? 30 কিন্তু 15 দ্বারা বিভাজ্য, কিন্তু 30 কে আমরা নিতে পারবো না। কেন? আমাদের বলছে 30 এবং 500 এর মাঝের গুলা, 30 কেও নেওয়া যাবে না, 500 কেও নেওয়া যাবে না। এখন 500 তো এমনিই বাদ পড়ে গেছে, কারণ 500 15 দ্বারা বিভাজ্য সংখ্যাই না, বাট 30 যেহেতু 15 দ্বারা বিভাজ্য, সুতরাং এখানে একটা কেস চলে আসে যে 30 কে আমরা নিব কি নিব না। বলছে 30 এবং 500 এর মধ্যের গুলা, তার মানে 30 কে নেওয়া যাবে না। সুতরাং আমাকে কি করতে হবে? এই 33 থেকে 2টা বাদ দিতে হবে, 31টা। এবার কি আমার কথা কি বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? এখন বিষয়টা হলো পরের যে কোশ্চেনটা, সেখানে বলছে 30 থেকে 500 পর্যন্ত। ইয়েস, 30 থেকে 500 পর্যন্ত, মানে আমাকে 30 থেকে 500 পর্যন্ত কতটা সংখ্যা, তার মানে 30 থেকে শুরু। দেখেন 30 থেকে মানে 30 কে সহ শুরু করতে হবে, 500 পর্যন্ত মানে 500 পর্যন্ত টেস্ট করতে হবে। তার মানে এবার
দেখেন 30 থেকে 500 পর্যন্ত যখন বলছে, তাহলে 1 থেকে 500 পর্যন্ত কয়টা বের হয়েছিল? 33টা। আর 1 থেকে 30 পর্যন্ত বের হয়েছিল কয়টা? 2টা। কিন্তু এই যে 1 থেকে 30 পর্যন্ত যে 2টা, এর মধ্যে 30 সংখ্যাটা একটা, 30ও একজন। সুতরাং আমার তো এই অঙ্কে 30কে সহ কাউন্ট করতে হবে। তাহলে আমি যদি এই 33 থেকে 2টা বাদ দেই, তাহলে 31টা চলে আসতেছে না? ওই 31টার মধ্যে 30 সংখ্যাটা বাদ পড়ে যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? তাই আমাকে এখানে সাথে পরে কি করতে হবে? 1 যোগ করে 32টা উত্তর নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? তার মানে এরকম কেস যদি ঘটে যায় যে এই সংখ্যাগুলো কি বিভাজ্যের মধ্যে পড়ছে। এখন ধরেন একটু তাকান প্লিজ, এখন জিনিসটা যদি এরকম আসে যে 30 থেকে মনে করেন যে 750 পর্যন্ত, 30 থেকে 750 পর্যন্ত কতটি সংখ্যা? 30 থেকে 750 পর্যন্ত কতটি সংখ্যা? 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, 30 থেকে 750 পর্যন্ত কতটি সংখ্যা 5 এত দ্বারা বিভাজ্য। আচ্ছা, একটু তাকান। এখন বলতে 30 থেকে 750 পর্যন্ত, তার মানে 30 থেকে শুরু 750 পর্যন্ত, মানে এখানে আমার 30 এবং 750 এই দুইজন সহই কাউন্ট করতে হবে। এখন আমার এখানে লিমিট তাহলে কি 1 থেকে 750 পর্যন্ত একটা লিমিট, আর 1 থেকে 30 পর্যন্ত একটা লিমিট। এখন 1 থেকে 750 পর্যন্ত কতটি সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য? তাহলে 750 কে 15 দিয়ে ভাগ করেন, 5 15 75, আর 0 বসে যাবে মানে 50। কথা কি বুঝছেন? 50। ক্লিয়ার? তার মানে 50টা সংখ্যা আছে এবং 50 পূর্ণ সংখ্যা, অর্থাৎ 750 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে হলো এই 750 সংখ্যাটাও 15 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যে 50টা সংখ্যা আছে, এই 50টা সংখ্যার মধ্যে 750ও আছে। 750ও আছে, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে। আর 1 থেকে 30 পর্যন্ত আছে 2 জন। এখন এই 50টা থেকে 2টা বাদ দিলে তো 48টা হয়। এখন 30 থেকে 750 পর্যন্ত বলছে, তাহলে এই যে 50টা সংখ্যা এর মধ্যে কিন্তু 750 আছে, তার মানে আমরা 750কে নিছি। বাট 1 থেকে 30 পর্যন্ত যে 2টা বাদ দিয়ে দিচ্ছি, এর মধ্যে 30 বাদ চলে যাচ্ছে, কিন্তু 30 কেও নিতে হবে, তাই আমার লাস্টে 1 যোগ করে 49টা। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন এবার? আচ্ছা, এবার দেখেন, এবার যদি আপনাকে বলতো 30 থেকে 750 পর্যন্ত না বলে যদি বলতো 30 ও 750 এর মাঝে কতগুলো, বুঝলেন? এবার কিন্তু আর একটু ক্লিয়ার হবে, কতগুলো সংখ্যা 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তিরিশ এবং 750 মাঝে, 30 এবং 750 মাঝে, তার মানে 30 ও 750 মাঝের গুলা একেও নেওয়া যাবে না, একেও নেওয়া যাবে না। বুঝলেন? একেও নেওয়া যাবে না, একেও নেওয়া যাবে না। এখন বিষয়টা হলো, একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন। এখন 1 থেকে 750 পর্যন্ত আছে কয়টা? 50টা। এই 50টার মধ্যে কিন্তু ভাইয়া 750ও একজন, যা 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য। কিন্তু 750 কে তো নেওয়া যাবে না, 30 আর 750 মাঝের গুলা নিতে হবে অঙ্কে। তাহলে 750 কে বাদ দিতে হবে, তাহলে আমি তো 50টা নিয়ে নিছি। আচ্ছা, আর 1 থেকে 30 পর্যন্ত যে 2 জন, এখানে 2 জন, একটু তাকান, এখানে 2 জন, এই 2 জনের মধ্যে, এই 2 জনের মধ্যে 30 আছে, কিন্তু এই অঙ্কে তো 30 কে নেওয়া যাবে না। সুতরাং এই 2 জনের মধ্যে যে 30 আছে ওকে তো নেওয়াই যাবে না। সুতরাং এই 50টা থেকে 2টা বাদ দিলে যে 48টা হচ্ছে, এই 48টার মধ্যে কিন্তু ওই 750 থেকে যাচ্ছে। তার মানে এখান থেকে এখন আরো 1 বিয়োগ করতে হবে, কারণ এই 50টার মধ্যে 750 আছে, বাট 750 কে তো নেওয়া যাবে না। তার মানে আমাকে এখানে উত্তর হচ্ছে 47টা। আমার কথা কি বুঝছেন? এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ, 500 আগের অঙ্কগুলো 500 তো 15 দ্বারা বিভাজ্যই হয়েছিল না, তাহলে 500 তোর মধ্যে আসেই নাই। 500 তো 15 দ্বারা বিভাজ্যই হয়নি। 15 দ্বারা বিভাজ্য কেন হয়নি?
কারণ আমরা এই 500কে 15 দিয়ে ভাগ করে দেখতেছিলাম যে এখানে ফ্র্যাকশন আসতেছিল, তখনই বুঝবেন যে এই সংখ্যার, যখনই দেখবেন দশমিক আসতেছে তখন বুঝবেন যে এই জিনিসটা এটা দ্বারা বিভাজ্য নয়। আইরিন সুলতানা, বুঝতে পারছেন কি? আর অন্যদের কি অবস্থা, অন্যদের কি অবস্থা বলেন তো? কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? কনসেপ্ট ক্লিয়ার না হলে লাভ নাই, হ্যাঁ, পড়ে লাভ নাই। কারণ অঙ্ক যে কোনো ভাবে আসতে পারে, হ্যাঁ, পরীক্ষার হলে বিপদে পড়তে পারেন আপনি যে কোনো মুহূর্তে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আগেরটা কি ক্লিয়ার হয়েছিল? আগেরটা কি ক্লিয়ার করছি? ক্লিয়ার করছি এটা 25 থেকে 500 মধ্যে 3 ও 5 দ্বারা বিভাজ্য, এটা ক্লিয়ার করছি মনে না? আচ্ছা, এবার দেখেন, পঁচিশ ও 500 এর মধ্যে কতটি সংখ্যা 3 ও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আচ্ছা, ঠিক আছে, 25 ও 500 এর মধ্যে কতটি সংখ্যা 3 ও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তার মানে আমার লিমিট কত? 25 থেকে 500। তাহলে আমার লিমিট একটা হচ্ছে 1 থেকে 500 পর্যন্ত একটা লিমিট, আর 1 থেকে 25 পর্যন্ত একটা লিমিট। এখন 3 ও 4 দ্বারা বিভাজ্য, তাহলে 3 ও 4 দ্বারা বিভাজ্য মানে 3 ও 4 এর লসাগু। 3 ও 4 এর লসাগু কত? 3 4 12, তার মানে 12 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে 500কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 500কে 12 দিয়ে ভাগ করব। দেখেন 50 এর মধ্যে 12 যায় 4 বার, 4 12 48, থাকলো 2, শূন্য আনলাম, আর একবার যাচ্ছে 12 কে 12, এরপরে দশমিক চলে আসবে, মানে 41 দশমিক সামথিং। দ্যাট মিনস 1 থেকে 500 পর্যন্ত 41টা সংখ্যা আছে যা কত দ্বারা বিভাজ্য? 12 দ্বারা বিভাজ্য, মানে 3 এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ওকে, ফাইন। এবং এই 41টার মধ্যে কিন্তু 500 আসে নাই, কারণ 500 সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য নয়। কেন? কারণ এখানে ফ্র্যাকশন আসছে। তার মানে আমার 500 তো এখানে আসেই নাই, সুতরাং 500র গল্পটা এখানে আমার না ভাবলেও চলবে। কথা কি আমি বুঝাইতে পারছি? এই ধরনের সিচুয়েশন, মানে আগের যে অঙ্কগুলো দেখালাম ওখানে সিচুয়েশন তখনই ক্রিয়েট হচ্ছে যখন এইটা আর এইটার মধ্যে কেউ না কেউ বা দুইজনই এটা দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন ঝামেলা ক্রিয়েট হচ্ছে। বাট এই ধরনের কেস আসেইনি পরীক্ষায়। কথা কি বুঝছেন? আমি তাও দেখাই দিলাম। 1 থেকে 25 পর্যন্ত কতটা সংখ্যা 12 দ্বারা বিভাজ্য? জন্য 25কে 12 দিয়ে ভাগ করেন, বোঝাই যাচ্ছে 12 দুগুণী 24, মানে 2টা। 12 দুগুণী 24 মানে কত? 2টা, তার মানে 2 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস 2টা সংখ্যা, এবং এই 2 এর মধ্যে 25, তার মানে অঙ্কে বলছে 25 এবং 500 এর মধ্যের গুলা। তাহলে এই 25 আর 500 তো 12 দ্বারা বিভাজ্য নয়, তার মানে আমার এখানে কোনো যোগ বিয়োগ করা লাগবে না, কারণ এর মধ্যে 500 আসে নাই, এর মধ্যে 25 আসে নাই। ঝামেলাপূর্ণগুলো এমনি বাদ পড়ছে। কথা কি বুঝছেন? তার মানে 41 থেকে 2টা বাদ দেন, 39টা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 39টা। 39টা। জি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা করাবো একটু পরে। এবার আমি আপনাদেরকে এক্সট্রা কিছু অঙ্ক দিব, আপনারা একটু লিখে নেবেন, করবেন আপনারা। হ্যাঁ, বলেন এক্সট্রা। 36 থেকে 500 পর্যন্ত কতটি সংখ্যা 3 এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, এটার অ্যান্সার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 39টা। এটার উত্তর হচ্ছে 39। হ্যাঁ, আপনারা নিজেরা করবেন। 39টা। এটার উত্তর কত? 36 থেকে 39, 39। এটার উত্তর 39। হ্যাঁ, আচ্ছা, 36 থেকে 500 পর্যন্ত। আপনি বোঝেননি কথাটা? তাহলে এখানে 36কে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে লিমিট হলো 1 থেকে 500 পর্যন্ত একটা, আর 1 থেকে 36 পর্যন্ত একটা। এই হলো লিমিট। তাহলে প্রথমে 3 ও 4 দ্বারা বিভাজ্য মানে 12 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে 500কে 12 দিয়ে ভাগ করেন। 500কে 4 12 48, থাকলো 2, শূন্য আনলাম, 12 কে 12, আর মানে 41 দশমিক সামথিং। তার মানে 1 থেকে 500 পর্যন্ত আছে 41টা।
এখন 41 সামথিং আসছে, মানে 500 কিন্তু 12 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 500 12 দ্বারা বিভাজ্য নয়, তার মানে আমার এখানে এই 500 নিয়ে আর টেনশন করা লাগছে না, কারণ ও এমনি বাদ পড়ছে, ওকে তো নেওয়াই যাবে না, কারণ ও তো বিভাজ্যই না। এখানে থেকে বলুক আর পর্যন্ত বলুক, যাই বলুক। আচ্ছা, কত উত্তর কত? 38। আচ্ছা, আমি দেখছি করে দিচ্ছি, টেনশন করেন না, আমি দেখছি 1 থেকে 36 পর্যন্ত কতটা সংখ্যা আছে। তাহলে 1 থেকে 36 কে এখন ভাগ করেন 12 দিয়ে। 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, তার মানে 3টা সংখ্যা আছে। এই যে 3টা সংখ্যা, যেহেতু 36 সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য, তার মানে 36 কিন্তু এই 3 জনের মধ্যে কিন্তু 36 একজন। অঙ্কে বলছে 36 থেকে 500 পর্যন্ত, মানে 36 কেও কাউন্ট করতে হবে, 500 কেও কাউন্ট করতে হবে। কিন্তু 500 যেহেতু 12 দ্বারা বিভাজ্য নয়, ওটা কাউন্ট করলে কি না করলে ওটা কাউন্ট করা যাবে না, কারণ তো 500 দ্বারা 12 দ্বারা বিভাজ্যই না, 12 দ্বারা তোকে বিভাজ্য হতে হবে। কিন্তু 36 যেহেতু 12 দ্বারা বিভাজ্য, তাহলে 41 থেকে আমি 3 বাদ দিলে 38টা। এই যে 3টা যখন বাদ দিছি, এই 36ও বাদ পড়ে গেছে, কারণ এই 3 জনের মধ্যে 36ও আছে, তাই পরে 1 যোগ করে দিতে হবে 39। আমার কথা কি বোঝা গেল? এবার কি বুঝছেন? হ্যাঁ, তানজিলা সাথী এখনো মনে হয় ক্লিয়ার হয়নি, যারা 38 বলতেছে এদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি। আর কিভাবে বুঝাইলে বুঝবেন বলেন তো? 36 থেকে 500 পর্যন্ত, মানে 36 কেও নিতে হবে, 500 কেও নিতে হবে। কিন্তু 500 কে নিতাম যদি 512 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। যেহেতু 512 দ্বারা বিভাজ্য না, তার মানে এই 41টার মধ্যে তো 500 নাই, তাহলে আমি ওকে যোগ করবো কি আর বিয়োগ করবো কি? হ্যাঁ, বুঝছেন? বাট 1 থেকে 36 পর্যন্ত যে 3টা আছে, এই 3টার মধ্যে 36 একজন, তার মানে এই 3 জন বাদ দিছি, মানে এই 36 সংখ্যাটা বাদ পড়ে গেছে। কিন্তু 36 কেও তো নিতে হবে, তাই আমার লাস্টে 1 যোগ করে ওই 36 কে ইনক্লুড করে দিছি। হ্যাঁ, ওকে। আপনি এইভাবে যদি যোগ বিয়োগ না বোঝেন, তাহলে আপনি আরো সিম্পলি বুঝবেন। হ্যাঁ, আপনি এখানে 3 না দিয়ে 2 বিয়োগ করবেন, তাহলেই হলো। আপনি যদি বুঝছেন না, তাহলে এখানে 3 বিয়োগ না করে 2 বিয়োগ করবেন। এই 1 যোগ করতেছি কেন? কারণ এই 3 বিয়োগ করছি, মানে এই 3 জনের এখানে 3টা সংখ্যা বিয়োগ করতেছি। সেই 3টা সংখ্যার মধ্যে 36 একজন বিয়োগ হয়ে গেছে, কিন্তু 36 কে তো রাখতে হবে। ওই 36 সংখ্যাটাকে রাখার জন্য লাস্টে 1 যোগ করছি। কথা বুঝছেন? নেক্সট। আচ্ছা, এবার এই যে প্রশ্ন আসছে পরীক্ষায়, এই প্রশ্ন পরীক্ষায় আসছে 12 ও 96 এর মাঝে, ব্র্যাকেটে লিখছে এই দুটি সংখ্যা সহ, এই দুটি সংখ্যা সহ কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভাগ গেলে ধরতে হতেও পারে, নাও পারে। আচ্ছা, 12 এবং 96 এর মাঝে এই দুটি সংখ্যা সহ, তার মানে এই 12 আর 96 সহ, এখানে মাঝে বলুক আর পর্যন্ত বলুক, যাই বলুক, যেহেতু বলে দিছে এই দুটা সংখ্যা সহ, ভাষা যাই থাক, এই দুইজনকে সহ কাউন্ট করতে হবে। তাহলে 12 আর 96, তাহলে লিমিট হলো 12 থেকে 96, তার মধ্যে 1 থেকে 96 একটা লিমিট, আর 1 থেকে 12 একটা লিমিট। 1 থেকে 96 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 96 কে 4 দিয়ে ভাগ করলে 4 24 96। যদি না বোঝেন, 4 দুগুণী 8 থাকলো 1, 16, 4 4 16। তার মানে 96 যেহেতু 4 দ্বারা বিভাজ্য হয়েছে, তাহলে বুঝতেই পারছেন 96 কে সহ কাউন্ট করতে হচ্ছে। তার মানে 24টা সংখ্যা আছে, 1 থেকে 96 পর্যন্ত আছে 24টা। এবার 1 থেকে 12 পর্যন্ত কয়টা? 12 কে 4 দিয়ে ভাগ করেন, 3টা। তার মানে 1 থেকে 12 পর্যন্ত আছে 3টা। এইবার তাকান, এদিকে তাকান, এই 24টার মধ্যে কিন্তু 96 ইনক্লুড আছে, তার মানে আমাকে কিন্তু 12 আর 96 সহ কাউন্ট করতে হবে। এখন 24 থেকে যখন আপনি 3 বাদ দিবেন, 21টা সংখ্যা, আপনি কিন্তু এই 21টার মধ্যে কিন্তু 96 আছে, কারণ এই যে 24টার মধ্যে 96 আছে, 96 কে কিন্তু নেওয়া হয়ে গেছে। বাট এই যে এখানে থেকে 24টা থেকে যে 3টা বাদ দিলেন, এই 3টার মধ্যে 12 একটা সংখ্যা বাদ পড়ে গেছে, সুতরাং লাস্টের সাথে আবার 1 যোগ করে দিতে হবে, 22টা। কথা কি বুঝছেন? 22টা। বা 12-র আগে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8, ওই দুইটা সংখ্যা বেশি কাউন্ট হয়েছে, বাদ দিতে হবে। আশা করি বোঝার কথা। হ্যাঁ, এবার দেখেন
তাহলে এই টাইপের গুলো আপনারা পারবেন। এখন একটু ভিন্ন টাইপের প্রশ্ন আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষায় আসছে এরকম এক্সট্রা, হ্যাঁ, পরীক্ষায় আসছে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা? 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? এইবার কিন্তু আপনাকে লিমিটটা বলে দেয়নি সরাসরি, বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার রেঞ্জ কত থেকে? 10 থেকে শুরু করে 99 পর্যন্ত। তার মানে আপনার রেঞ্জ হলো 10 থেকে 99 পর্যন্ত। এই হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, হ্যাঁ, তাহলে আমার লিমিট হলো 1 থেকে 99 পর্যন্ত একটা, আর 1 থেকে 10 পর্যন্ত একটা। এখন 1 থেকে 99 পর্যন্ত কয়টা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 99 কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 33 99, তার মানে 33টা সংখ্যা। ওকে ফাইন, ওকে ফাইন। এখানে কিন্তু 99 সহ কাউন্ট করতে হবে, কারণ 99 সংখ্যাটাও 2 অঙ্কের। এখন এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, মানে এই 99 3 দ্বারা বিভাজ্য, তবে 99 কে নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে আপনার লিমিট দেখা লাগবে না, এখানে লিমিট দেখার কোন দরকার নেই। হ্যাঁ, এবার বলছে 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যায় 10 কে 3 দিয়ে ভাগ করেন? বোঝাই যাচ্ছে 3 6 9, 3টা, 3 3 9, তাহলে 3টা, তাই 33টা থেকে 3টা বাদ দেন, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কতটা আছে সেটা বেরোবে। তার মানে হচ্ছে 30টা। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট 30টা সংখ্যা আছে যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 32 কেমনে আসলো? আচ্ছা, 32 কি আগেরটা বলছেন? 30টা 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। হ্যাঁ, তাহলে 3টা বাদ দিতে হবে। ঠিক আছে, ওকে। এবার আপনারা আমাকে বলেন 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য? করে ফেলেন তো, সব করে দিচ্ছি। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন বলছে 3 অঙ্ক বিশিষ্ট, তার মানে আপনার রেঞ্জ হলো 3 অঙ্কের সংখ্যাগুলো। বুঝতে হবে, আগে রেঞ্জ বুঝতে হবে। 3 অঙ্কের সংখ্যা কারা? 3 অঙ্কের সংখ্যা হলো 100 থেকে শুরু আর 999 এর শেষ, এটা বুঝতে হবে কিন্তু। তার মানে আপনার রেঞ্জ হলো 100 থেকে 999, রাইট? মানে সরাসরি বলছে না যে 199 থেকে 100 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সরাসরি না বলে বলছে যে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা। ওকে, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? তাহলে 100 থেকে 999 এর মধ্যে 1 থেকে 999 পর্যন্ত একটা লিমিট, 1 থেকে 100 পর্যন্ত একটা লিমিট। 1 থেকে 999 পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেটা 999 কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 1 কে 6 থাকলো 3, 9 আনলাম। 6 6 36 থাকলো 3, এই 9 আনলাম। 6 6 36, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে 166 সামথিং। তার মানে 166টা সংখ্যা আছে যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? এই 100 কে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 16 তে 96, একবারে করে দিলাম। না বুঝলে 10 এর মধ্যে 6 একবার যায়, থাকবে 4, 4 এর পরে 0 40, 6 6 36, তাহলে এটা থাকলো 4, মানে 16 সামথিং। দ্যাট মিনস 16টা সংখ্যা আছে যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 16টা সংখ্যা আছে যা আমাকে বাদ দিতে হবে। কথা কি বুঝছেন? তার মানে 166 থেকে 16টা গেলে 150টা, তার মানে 150টা সংখ্যা আছে 3 অঙ্ক বিশিষ্ট কামরুন নাহার সুমি 1 থেকে 10, 10 এর মধ্যে 10 ছাড়া 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেই। আচ্ছা, আমি এর আগে কি বলছি অঙ্কটা? আগের অঙ্কে সরি, দেখি 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? রাইট। আচ্ছা, এইটা একটু কারেকশন আছে।
আমরা বলছিলাম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে এই 1 থেকে 10-এর মধ্যে তো 2 অঙ্কের সংখ্যাই নাই। এখানে খুবই কেয়ারফুল হতে হবে। 1 থেকে 10-এর মধ্যে তো 2 অঙ্কের সংখ্যাই নাই। আচ্ছা, 2 অঙ্কের সংখ্যা নাই, ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যা নাই, কিন্তু আমি তো এই 33টার মধ্যে 2 অঙ্কের সংখ্যা, আমি তো 1 থেকে 99 পর্যন্ত সবগুলাই নিছি। 1 থেকে 99 পর্যন্ত যে তো 33টা, ওর মধ্যে তো এইগুলা কাউন্ট হয়ে গেছে, তাই বিয়োগ করতেছি। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, উল্টাপাল্টা বুঝায়েন না, তাহলে কিন্তু বিপদ। 1 থেকে 10-এর মধ্যে 2 অঙ্কের সংখ্যা নাই বলেই তো এই 3 জন এখানে কাউন্ট হয়ে গেছে বলে বিয়োগ করতেছি, বোঝেন আগে। আমার কথা কি বুঝছেন? আমি তো 1 থেকে 99 পর্যন্ত 33টা, তাহলে 1 থেকে 99 পর্যন্ত যে 33টা, এর মধ্যে তো 1 থেকে 10 পর্যন্ত যে 3 জন আছে কাউন্ট হয়ে গেছে, তাই পরে বিয়োগ করতেছি। জি জি, মাথা মাথা নষ্ট করে দিন না আমার। হ্যাঁ, বিয়োগ করছি কেন বুঝতেছেন না? হ্যালো, রেসপন্স করবেন প্লিজ। 1 থেকে 99 পর্যন্ত যে 33টা সংখ্যা আছে, এই 33টার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত, মানে যেগুলো 2 অঙ্কের না সেগুলো কাউন্ট হয়ে গেছে, তাই পরে আমরা এই 3টা বিয়োগ করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছি যে কি করালাম এতক্ষণ ধরে। হ্যাঁ, এখন 1 থেকে 999 পর্যন্ত যে 166টা সংখ্যা, এর মধ্যে কিন্তু সব 3 অঙ্কের না, কারণ আমি 1 থেকে 999 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো তো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, সেগুলো বাদ দিচ্ছি, 16টা সেগুলো বাদ দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাদ দিচ্ছি কারণ কি, ওইগুলো আমরা আগেই কাউন্ট করে ফেলছি ওর মধ্যে, মানে এই 16টা ওর মধ্যে কাউন্ট করা আছে, কিন্তু এই 16টাকে নেওয়া যাবে না, তাই আমরা পরে এই 16টাকে বাদ দিচ্ছি। আশা করি বুঝছেন, ক্লিয়ার হয়েছে না এবার? আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে দেখেন। আচ্ছা, এখন যদি বলতো যে আপনাকে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, করেন তো। তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 3 এবং 4 দ্বারা বিভাজ্য? আপনারা করেন, আমি একটু পানির বিরতি নিলাম, একটু পানি খাবো। আচ্ছা, উত্তর আসছে কি বলছেন? 75 বলছেন সবাই। আচ্ছা, 75, তাহলে আমাদের লিমিট হলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 100 থেকে 999 পর্যন্ত, আমাদের এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, তো এখানে আমরা দুইটা অংশে ভাগ করতেছি, 1 থেকে 999 পর্যন্ত একটা লিমিট, আর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত একটা লিমিট। এখন 3 এবং 4 দ্বারা বিভাজ্য, যে সংখ্যা 3 এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 3 ও 4 এর লসাগু 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাই 999 কে আমরা প্রথমে 12 দ্বারা ভাগ করব। দেখেন, 99 এর মধ্যে 12, 8 12 তে 96,
8 12 96 থাকলো হচ্ছে 3, এটা নিয়ে আসলাম 3 12 36, তার মানে 83 দশমিক সামথিং, তার মানে 83টা। ওকে ফাইন। এখন 1 থেকে 100 পর্যন্ত এখানে 100 কে ভাগ করতে হবে কত দিয়ে? 100 কে ভাগ করতে হবে 12 দিয়ে। 8 12 96 থাকলো 4, তার মানে 8 পয়েন্ট সামথিং, বুঝছেন? 8 পয়েন্ট সামথিং, তার মানে এই 8টা, তার মানে এই 83 থেকে 8টা বাদ দেন। 83 থেকে যদি আমরা 8টা বাদ দেই তাহলে 83 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 5, আর এখানে হচ্ছে 7, 75, 75। সবাই কত উত্তর দিচ্ছেন? 75। ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের গুলো আপনারা পারবেন আমি আশা করছি। এখন আমরা চলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্ন বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় আসছিল 2 বার, ঠিক আছে, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও আমি 2 জায়গায় দেখছি। খুবই গুরুত্ব, এই একটা প্রশ্ন মানে এই প্রশ্নটাই আসছে, এই জন্য আমি বলতেছি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমরা এমন ভাবে শিখবো যে প্রশ্ন চেঞ্জ করলেও আমরা পারবো, এটাই আমাদের টার্গেট। কথা কি বুঝছেন? এখানে কি বলছে সবাই গভীর মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বুঝলে বেশ ভালো লাগবে। দেখেন এখানে বলছে 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। এতক্ষণ পরে আসছি যে 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য, আর এবার এসে বলতেছে যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। কি সাংঘাতিক কথা! তার মানে 30 দ্বারা বিভাজ্য মানে 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য সবগুলো সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাগুলোর মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সবাই মনোযোগ দেন প্লিজ। 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত আপনার 30 দ্বারা, তার মানে এখানে কিন্তু কোনো লিমিট নাই, এখানে কিন্তু আমাদের ওরা সাজাই দিছে 1 থেকেই শুরু। দেখেন তাহলে 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমাদের এই অঙ্কের প্রথম কাজ হলো 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে সেটা বের করব। তাহলে এদিকে তাকান, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি কিভাবে পাবো? এই 1000 কে 30 দিয়ে ভাগ করবো। এদিকে তাকান, তাহলে 1000 ডিভাইডেড বাই 30, সহজ সরল মানুষরা 1000 কে 30 দিয়ে ভাগ করবে। যারা চালাক চতুর প্রথমে 0 0 কেটে এবার দেখছে 100 কে 3 দিয়ে ভাগ করবে, কারণ 1000 কে 30 দিয়ে ভাগ করা আর 100 কে 3 দিয়ে ভাগ করা একই কথা, একটা শূন্য কেটে গেছে। 3 33 99, অথবা 10 মধ্যে 3 3 বার যাবে, থাকবে 1, তারপর 0 আবার 3 বার, তার মানে বুঝতেই পারছেন যে 33 দশমিক সামথিং। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত আমাদের 33টা সংখ্যা আছে। এদিকে তাকান, 33টা সংখ্যা আছে যা কি দ্বারা বিভাজ্য? 33টা সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য। কিন্তু এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই 33টা সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, ওইগুলাকে নেওয়া যাবে না। বোঝা গেল বিষয়টা? এই 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য 33টা সংখ্যা আছে। এই 33টা সংখ্যার মধ্যে নিশ্চিত থাকেন কয়েকটা সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, সেই 16 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে নেওয়া যাবে না। এখানে কি করতে হবে জানেন? আবার আমাকে বলেন তো, যে সংখ্যা 30 দ্বারা বিভাজ্য এবং 16 দ্বারা বিভাজ্য, তার মানে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে 16 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো কি 30 দ্বারা বিভাজ্য না? ইয়েস। তার মানে হচ্ছে এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যা 30 দ্বারাও বিভাজ্য আবার 16 দ্বারাও বিভাজ্য, কারণ এই 33টা সংখ্যা তো অলরেডি 30 দ্বারা বিভাজ্য সবাই। এখন এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, ওইগুলোকে বাদ দিতে হবে। তার মানে এর মধ্যে সেই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে যা 30 দ্বারা বিভাজ্য আবার 16 দ্বারাও বিভাজ্য। আমার কথা কি, আমি কি বুঝাইতে পারছি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাতে অনেকে বোঝে না, মুখস্থ করতে চায়। বোঝেন, 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত 33টা সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য। তার মানে হলো, এবং এই 33 জনের মধ্যে কয়েকটা সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য হবে, ওদেরকে বাদ দিতে হবে। এখন খুঁজে বের করতে হবে এই 33 জনের মধ্যে কারা আছে যা 16 দ্বারা বিভাজ্য। এখানে আমাকে সহযোগিতা করবে হচ্ছে লসাগু। কিভাবে?
এই 33 জন কিন্তু অলরেডি 30 দ্বারা বিভাজ্য আমরা পেয়ে গেছি। এখন এই 33 জনের মধ্যে যে কয়জন আছে যারা 16 দ্বারাও বিভাজ্য, ওদেরকে বাদ দিতে হবে। তার মানে হলো এই 33 জনের মধ্যে সেই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে যারা 30 দ্বারাও বিভাজ্য, যারা 16 দ্বারাও বিভাজ্য। আর যে সংখ্যা 30 এবং 16 দুইজন দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। তার মানে 30 আর 16 এর যে লসাগু আসবে, সেই লসাগু দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা কয়টা বেরোবে, ওদেরকে বাদ দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? তাই 30 ও 16 এর লসাগু এর মানে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার পরে 30 এবং 16 এর লসাগু দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে সেটা বের করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম নাকি? হ্যাঁ, 30 ও 16 এর লসাগু। এখন 30 ও 16 এর লসাগু বের করতে হবে। 30 ও 16 এর লসাগু বের করতে হবে। আমি আবার বোঝাবো, টেনশন করেন না, আমি আসি না। তাহলে এখন 2 দিয়ে যায় 15 বার, 8 বার, আর যায় না। তাহলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30 গুণ হচ্ছে 8, 3 আসতে 24, 0 240। তার মানে 30 ও 16 এর লসাগু হচ্ছে 240। এদিকে তাকান। তার মানে এই 33টা সংখ্যার মধ্যে 240 দ্বারা বিভাজ্য যে কয়টা সংখ্যা আছে, ওই সংখ্যাগুলো হলো বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাই এখন আমাকে 1 থেকে 1000 পর্যন্ত কতটা সংখ্যা আছে যা 240 দ্বারা বিভাজ্য, সেইগুলাকে বের করতে হবে। বুঝেন? তাহলে এখন 1000 কে কি করব? 1000 কে 240 দিয়ে ভাগ। যেহেতু 240 এর লাস্টে একটা শূন্য আছে, তাহলে আমার জন্য সহজ হয়ে গেল। তার মানে 100 কে 24 দিয়ে ভাগ করব। 4 24 96, 24 দুগুণে 48, 8 24 দুগুণে 48, মানে 4 24 96। তাহলে 4 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস 30 ও 16 এর মধ্যে 1 থেকে 1000 পর্যন্ত 240 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হলো 4টা। আর এই 4টা সংখ্যা হচ্ছে তারা যারা এই 33 জনের মধ্যে আছে, কিন্তু ওদেরকে নেওয়া যাবে না, মানে ওই 4টা বাদ দিতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে অতএব 1 থেকে 1000 পর্যন্ত 240 দ্বারা বিভাজ্য সংখ্যা ইজ ইকুয়াল টু 4টি। অতএব 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়, তারা হলো 33 - 4। অতএব 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা 33 - 4 = 29টি। কারো কোনো কমপ্লেইন থাকলে বলেন প্লিজ। এই যে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। মানে এরকম যদি আসে যে কোন একটা সংখ্যা দ্বারা বিভাজ্য কতটা আছে কিন্তু এইটা দ্বারা বিভাজ্য নয়, এমন সংখ্যাগুলো বের করতে বলছে। প্রথম কাজ হচ্ছে যা দ্বারা বিভাজ্য বের করতে বলছে ওইটা দ্বারা বিভাজ্য বের করব। তারপর হচ্ছে এই দুজনের লসাগু বের করে ওই লসাগু দ্বারা যে কয়টা আছে বিভাজ্য সে কটা বাদ দিয়ে দিব। আমি আরেকবার একটু বলে যাচ্ছি, জাস্ট শোনেন। বলছে 1 থেকে 1000 পর্যন্ত কতটি সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমাকে প্রথমে 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা কয়টা সংখ্যা বিভাজ্য সেটা বের করলাম, 33টা। এই 33টা সংখ্যা কিন্তু ভাইয়া 30 দ্বারা বিভাজ্য। এই 33 জনের মধ্যে কয়েকটা সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, ওদেরকে বাদ দিতে হবে। তাহলে আমি কি বলতে পারি না আমাকে সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে? আমাকে কোন সংখ্যাগুলো বাদ দিতে হবে? আমার এই 33 জনের মধ্যে এই 33 জন কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এই 33 জনের মধ্যে কয়েকজন আছে যা 16 দ্বারা বিভাজ্য, ওদেরকে আমার নেওয়া যাবে না। তার মানে এই 33 জন কারা? এই 33 জন হচ্ছে 30 দ্বারা বিভাজ্য। এই 33 জনের মধ্যে কয়জন আছে যা 16 দ্বারা বিভাজ্য, তাদেরকে বাদ দিতে হবে। তো এই 33 জন তো অলরেডি 30 দ্বারা বিভাজ্য। তাহলে এর মধ্যে যে কয়টা 16 দ্বারা বিভাজ্য তাদেরকে বাদ দেওয়া মানে কি? তাদেরকে বাদ দেওয়া মানে হলো এই কয়জনের মধ্যে যে সংখ্যাগুলো আছে যা 30 দ্বারাও যায় 16 দ্বারাও যায় তাদেরকে বাদ দিতে হবে। তার মানে 30 দ্বারা বিভাজ্য এবং 16 দ্বারা বিভাজ্য ওই কয়টাকে বাদ দিতে হবে।
তাহলে যে সংখ্যা 30 এবং 16 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারা বিভাজ্য, এই জন্য এদের লসাগু বের করে ওই লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতেছি। এই জায়গাটা অনেকে বোঝে না। না না, নেভার নেভার, এই জায়গায় ভুল হবে কিন্তু। 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে সব বিয়োগ করে দেবেন, তাহলে কেমনে হয়? তাহলে কেমনে হয়? কারণ 16 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি বের করেন, সেই 16 দ্বারা বিভাজ্য সংখ্যার মধ্যে কিছু অনেকগুলো আছে যা 30 দ্বারা ভাগ যায় না, তাহলে তো সেগুলো বাদ করতেছে। কথা বোঝেন? আপনি যে কথাটা বলছেন এটা কিন্তু হয় না, কখনোই হয় না। আপনি বলছেন যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করব, 16 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে বিয়োগ করে দিব। আচ্ছা, 16 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি বের করেন 1 থেকে 1000 পর্যন্ত 16 দ্বারা বিভাজ্য সংখ্যা, সেই 16 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করলে ওর মধ্যে তো অনেক সংখ্যা আছে যা 30 দ্বারা ভাগ যায় না, তাহলে আপনি কিভাবে বিয়োগ করতেছেন? ফিল করার চেষ্টা করেন। কথা কি বুঝছেন? আশা করি বুঝছেন। এবার আমি একটা এক্সট্রা অঙ্ক দিচ্ছি, আপনারা করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লেখেন এক্সট্রা। 1 থেকে ভাই কি বুঝছেন? মামুন হুসাইন টিটু ভাইয়া, লং প্রসেস চলে যাচ্ছে। সব অঙ্ক তো ছোট না ভাই, সব অঙ্ক তো ছোট না, বুঝতে হবে। প্র্যাকটিস করতে করতে আপনার একসময় দক্ষতা আসবে। এত তাড়াহুড়ো করলে পরে পরীক্ষা হলে কিছুই পারবেন না, এটুক মাথায় রেখেন। 1 থেকে 500 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত। আর সব অঙ্ক বড় আসে না, বড় আসেই 20টা অঙ্কের মধ্যে হয়তো 5টা থেকে 7টা অঙ্ক বড় থাকে, ওটাও ইচ্ছা করেই দেয়। এই 5-7টা অঙ্ক আপনার এখানে টাইম লাগবে, এটা স্বাভাবিক। আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের থেকে টাইম সেভ করে এসে অঙ্কে দিতে হবে। ঠিক আছে? অঙ্কে যারা বলে যে অঙ্কে তো ভাই এত কম সময়ে আমরা অঙ্ক কেমনে করব, অঙ্ক করতে হলে আপনাকে অঙ্কের জন্য টাইম সেভ করতে হবে। কোথা থেকে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে। হ্যাঁ, 1 থেকে 500 পর্যন্ত কতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা 15 দ্বারা বিভাজ্য কিন্তু 12 দ্বারা বিভাজ্য নয়। বের করেন। 15 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, সমস্যা নেই। 15 দ্বারা বিভাজ্য কিন্তু 12 দ্বারা বিভাজ্য নয়, বের করেন। আচ্ছা, তো দিচ্ছেন কত? 33 - 8। অন্যদের কি অবস্থা? চেষ্টা তো করতে হবে, প্লিজ চেষ্টা করবেন। চেষ্টা না করলে কিন্তু হবে না, অন্তত চেষ্টা করতে হবে। আমার সাথে সাথে চেষ্টা করে যেতে হবে অন্তত। আচ্ছা, 25টা বলছেন সবাই, তার মানে ঠিক আছে। ওকে, 1 থেকে 500 পর্যন্ত, তার মানে আমার লিমিট হলো 1 থেকে 500। ওকে, ফাইন। এখন কি বলছে? কতগুলো সংখ্যা 15 দ্বারা বিভাজ্য কিন্তু 12 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার প্রথম কাজ হলো কি? প্রথম কাজ হচ্ছে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করা। যে 15 দ্বারা, কারণ অঙ্কে বলছে 15 দ্বারা বিভাজ্য কারা, তাহলে আগে 15 দ্বারা বিভাজ্যগুলো বের করি। তারপরে 15 দ্বারা যেগুলো বিভাজ্য তাদের মধ্যে যেগুলো 12 দ্বারা বিভাজ্য ওদেরকে আমি কি করব?
ফিল্টার আউট করব, ঠিক আছে? তাহলে প্রথমে একে 15 দ্বারা ভাগ করব, তাহলে 500 কে 15 দ্বারা ভাগ করি। 50 এর মধ্যে 15 যায় হচ্ছে 3 15 45, থাকলো 5, 0 3 15 45, থাকলো 5, তার মানে 33 দশমিক সামথিং। তার মানে 1 থেকে 500 পর্যন্ত সংখ্যা আছে 33টা, যারা হচ্ছে 15 দ্বারা বিভাজ্য। এই 33টা সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে যা 12 দ্বারা বিভাজ্য, ওদেরকে বাদ দিতে হবে। 12 দ্বারা বিভাজ্য সবগুলো না, এই 33 জনের মধ্যে যেগুলো 12 দ্বারা বিভাজ্য সেই কটাকে বাদ দিতে হবে। তাহলে আমাকে বলেন, এই 33 জন কি 15 দ্বারা বিভাজ্য না? ইয়েস। তার মানে এই 33 জনের মধ্যে তার মানে এই 33 জনের মধ্যে 15 দ্বারা বিভাজ্য সবাই। এদের মধ্যে যে কয়জন আছে 12 দ্বারা বিভাজ্য, তার মানে কি এদের মধ্যে যে কয়জন 12 দ্বারা বিভাজ্য সে কয়জন তো 15 দ্বারাও বিভাজ্য। তার মানে আমাকে এদের মধ্যে থেকে 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ফিল্টার আউট করা মানে হলো এদের মধ্যে যেগুলো 15 দ্বারা এবং 12 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য সেইগুলোকে ফিল্টার আউট করা, বুঝছেন? তাই 15 এবং 12 এর লসাগু নিতে হবে এখন। তাহলে 12 ও 15 এর লসাগু, 12 ও 15 এর লসাগু কত? আচ্ছা লসাগু বের করেন। 12 15 বোঝা যাচ্ছে 60, 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 5 15, 3 4 12, 5 12 60, তাহলে ইজ ইকুয়াল টু 60। তার মানে 60 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ এই 500 কে এখন 60 দিয়ে ভাগ করব। তাহলে 500 ডিভাইডেড বাই 60, এটা ক্যান্সেল, বোঝাই যাচ্ছে 50, 6 8 48, মানে 8 পয়েন্ট সামথিং। তার মানে এই এখান থেকে 8 পয়েন্ট সামথিং, মানে 8টা সংখ্যা আছে যারা হচ্ছে এই 33টা সংখ্যা 15 দ্বারা বিভাজ্য, ওদের মধ্যে 8টা সংখ্যা আছে যেগুলো 12 দ্বারা বিভাজ্য, ওই করে বাদ দিতে হবে। তার মানে উত্তর হচ্ছে 25টা, আমাদের উত্তর 25টা। ক্লিয়ার বিষয়টা? কোথায় দুইবার বাদ গেল? কোথায়? 30 দ্বারা বিভাজ্য সংখ্যা দুইবার, ওইজন দুইবার কেমনে বাদ গেল? 30 দ্বারা বিভাজ্য সংখ্যাও আছে, সেগুলো দুইবার কিভাবে বাদ গেল বলেন, আপনি বলেন। দুইবার এই 33 জনের মধ্যে থেকে যে 4 জন, এই যে 4 জনকে বাদ দিলাম, দুইবার কিভাবে বাদ যাচ্ছে? এখানে তো 33 জনই আছে, 1 থেকে 1000 পর্যন্ত 33 জন আছে যা 30 দ্বারা বিভাজ্য। এই 33 জনের মধ্যে 4 জন আছে যা 16 দ্বারা বিভাজ্য। মানে এই 33 জনের মধ্যে 4 জন আছে যা 16 দ্বারা বিভাজ্য। তাহলে ওখান থেকে 4 জনকে বাদ দিছি, তাহলে ওই 4 জনকে দুইবার বাদ পড়লো, তো একবারই বাদ পড়ছে। একবারই বাদ পড়ছে, দুইবার বাদ পড়ে নাই। তাহলে গেল। এই টাইপের প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে এটা মনে হয় আপনাদেরকে করাবো না, এটা করাইছি কিনা? করাইছি না? 45 করা হয়েছে না? 45 কি করা হয়েছে না? 45 নাম্বার করেন। 45 করা হয়নি মনে হয়। করেন। এটা করেন। 1 থেকে 500 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যা 20 দ্বারা বিভাজ্য কিন্তু 15 দ্বারা বিভাজ্য নয়? তার মানে প্রথম কাজ হলো 1 থেকে 500 পর্যন্ত 20 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে বের করবেন। ওই সংখ্যাগুলোর মধ্যে কয়েকটা সংখ্যা আছে যা 15 দ্বারাও ভাগ যায়, ওদেরকে ফিল্টার আউট করতে হবে। তার জন্য আপনার এই 20 আর 15 এর লসাগু নিয়ে ওই লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে বাদ দিতে হবে। কত হচ্ছে এটা? খুবই সহজ, লজিক্যাল এবং সহজ, মানে একটু আপনাকে আচ্ছা, আপনি যে প্রশ্নটা বলছেন যে এই যে 33 জন বের করছিলাম, এই 33 জনের মধ্যে আমি যে 4 জনকে বাদ দিচ্ছি, এই 4 জন তো 30 দ্বারা বিভাজ্য। এই 4 জন 30 দ্বারা বিভাজ্য, এই যে এর মধ্যে আছে, ওদেরকে বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? কারণ এই 4 জনের দোষ, ওরা আবার 16 দ্বারাও বিভাজ্য, আর অঙ্কে বলছে 16 দ্বারা যারা বিভাজ্য আছে ওদেরকে রাখা যাবে না, তাই এই 4 জনকে বাদ দিচ্ছি। কথা কি বুঝছেন? এই 4 জন অবশ্যই, এই 4 জন 33 দ্বারা বিভাজ্য। আপনি আগের অঙ্কের কথা বলছেন না? বুঝছি। যে 4 জনকে বাদ দিচ্ছি ওই 4 জন অবশ্যই 30 দ্বারা বিভাজ্য, কিন্তু ওই 4 জনকে বাদ দেওয়ার কারণ ওই 4 জন আবার 16 দ্বারা বিভাজ্য, তাই ওদেরকে বাদ দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কি আসছে? এখানে 1 থেকে 500 পর্যন্ত কতগুলো সংখ্যা 20 দ্বারা বিভাজ্য কিন্তু 15 দ্বারা বিভাজ্য নয়? তাহলে আমাদের প্রথম টার্গেট হলো 20 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করে ফেলা। তারপরে আচ্ছা দেখেন, তাহলে 1 থেকে 500 পর্যন্ত 20 দ্বারা বিভাজ্য,
20 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 20 দ্বারা বিভাজ্য, তাহলে 500 কে 20 দিয়ে ভাগ করবেন, 500 ডিভাইডেড বাই 20, বুঝা যাচ্ছে? 500 ডিভাইডেড বাই 20, 25 দুগুণী 50, সমস্যা নাই, 25টা। এই 25টা সংখ্যা 20 দ্বারা বিভাজ্য। এখন এই 25টা সংখ্যার মধ্যে কয়েকটা সংখ্যা আছে যারা 15 দিয়েও ভাগ যায়, ওদেরকে ফিল্টার আউট করতে হবে। তার মানে এই 25 জন তো অলরেডি 20 দ্বারা বিভাজ্য। এই 25 জনের মধ্যে কয়জন আছে যা 15 দ্বারা বিভাজ্য? খুঁজে পাওয়ার সহজ উপায় হলো এই 25 জন, তো তার মানে এই 25 জনের মধ্য থেকে আমাকে খুঁজে বের করতে হবে কারা 15 দ্বারা বিভাজ্য। তার মানে এই 25 জন তো অলরেডি 20 দ্বারা বিভাজ্য আছেই। এই 25 জনের মধ্যে যে কয়জন 15 দ্বারা বিভাজ্য, তারা তো 20 দ্বারাও বিভাজ্য আগে থেকেই হয়ে আছে। তার মানে ওই কয়জন কারা? যারা হলো 20 এবং 25 উভয় দ্বারাই বিভাজ্য, তারা হলো সেই সংখ্যা, 20 এবং 15 এই দুইটা দ্বারাই ভাগ যায়, ওই সংখ্যাগুলোর মধ্যে আছে, ওদেরকে ফিল্টার আউট করতে হবে। তার মানে ওখান থেকে বাদ দিতে হবে সেই সংখ্যাগুলো যারা 20 দ্বারাও বিভাজ্য, 15 দ্বারাও বিভাজ্য। কারণ এই কয়জন তো অলরেডি 20 দ্বারা বিভাজ্য। তাহলে এর মধ্যে 15 দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো আছে তারা কি 15 দিয়েও যায়, 20 দিয়েও যায়? কারণ 20 দিয়ে তো আগেই 20 দিয়ে তো যাই, এই 25 জন তো 20 দিয়ে যাই, তার মানে এরা 20 দ্বারা বিভাজ্য হয়, যায়। এখন এদের মধ্যে যে কয়জন 15 দ্বারা বিভাজ্য, সেই কয়জনকে আমাকে খুঁজে বের করতে হবে। তার মানে এদের মধ্যে 15 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো, তারা 15 দ্বারাও যায়, তারা তো 20 দ্বারাও যায়। তার মানে এদের মধ্যে সেই সংখ্যাগুলোকে খুঁজে বের করতে হবে যারা 20 দিয়েও বিভাজ্য, 15 দ্বারাও বিভাজ্য, ওরা হলো এর মধ্যে লুকায় আছে, বের করতে হবে। তাহলে 20 আর 15 লসাগু হচ্ছে 60, লসাগু 60, তাই 60 দিয়ে ভাগ করতে হবে কাকে? এই 500 কে। তার মানে 500 ডিভাইডেড বাই 60, এই শূন্য ক্যান্সেল, 6 8 48, 6 8 48, 8 পয়েন্ট সামথিং। তার মানে এখান থেকে 8টা বাদ দিতে হবে, তার মানে হচ্ছে কত? 17টা। তার মানে 17টা সংখ্যা আছে যা 20 দ্বারা বিভাজ্য কিন্তু 15 দ্বারা বিভাজ্য নয়। এবার আশা করছি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ক্লিয়ার না কেন? আগের অঙ্ক তাহলে ক্লিয়ার কেমনে হলো? এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আগের অঙ্কগুলো ক্লিয়ার কেমনে হলো? মোহাম্মদ সানি, আপনি এই অঙ্ক যদি ক্লিয়ার না হয় তাহলে আগেরগুলা ক্লিয়ার কিভাবে হলো সেটা আমাকে বলেন। আগেরগুলা ক্লিয়ার হলে তো এটা ক্লিয়ার হওয়ার কথা। 1 থেকে 500 পর্যন্ত 20 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করছি 25টা। এখন বলছে যে এই 25টার মধ্যে এখন কিছু সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, সেগুলোকে খুঁজে বের করতে হবে। তার মানে এই 25 জনের মধ্যেই সেই সংখ্যাগুলো আছে যারা 15 দ্বারা বিভাজ্য। তাহলে এই 25 জনের মধ্যে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো তো আবার 20 দ্বারাও বিভাজ্য। তার মানে আমাকে বাদ দিতে হবে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো 15 দ্বারাও বিভাজ্য আবার 20 দ্বারাও বিভাজ্য। তাহলে 15 দ্বারা বিভাজ্য এবং 20 দ্বারা বিভাজ্য মানে কি? এদের লসাগু 60 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিতে হবে। ঠিক আছে? আপনি কি আগের অঙ্ক বুঝছেন? আমার এটা বাদ দেন। আপনি ওই যে প্রথমে যে অঙ্কটা করালাম না, 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়, এটা কি বুঝছেন? এটা যদি বোঝেন তাহলে এটা এমনিতে বুঝবেন। শুধু আপনাকে কি করতে হবে? ক্লাস শেষে ভিডিওটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ, কারণ আমি এই কথাটাই তো বারে বারে বলবো, না? তাও আমি আরেকবার বলছি। হ্যাঁ, আরেকবার বলছি, জান, আরেকবার বলে দিচ্ছি। এক থেকে 500 পর্যন্ত সংখ্যা আছে 25টা যারা 20 দ্বারা বিভাজ্য। এখন এই 25টা সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে 15 দ্বারা বিভাজ্য, ওদেরকে নেওয়া যাবে না। এখন এই 25টা সংখ্যার মধ্যে সেই সংখ্যাগুলো কারা যারা 15 দ্বারা বিভাজ্য, আমার এটা খুঁজে বের করার জন্য কি করতে হবে আমি সেটা বোঝাচ্ছি। এখন বলেন এই 25টা সংখ্যার মধ্যে আমাকে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমাকে কাদেরকে বাদ দিতে হবে? তাহলে এই 25টা সংখ্যার মধ্যে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমি বাদ দিতে চাচ্ছি। তাহলে এই 25টার সবাই তো 20 দ্বারা বিভাজ্য, তাই না? তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে সেইগুলোকে আমাকে বাদ দিতে হবে যারা 20 দ্বারাও বিভাজ্য, 15 দ্বারাও বিভাজ্য। কারণ এই সংখ্যাগুলোর এই 25টার মধ্যে সবাই তো 15 দ্বারা বিভাজ্য না। এই সংখ্যাগুলোর মধ্যে যে কয়জন আছে 15 দ্বারা বিভাজ্য তাদেরকে আমার বাদ দিতে হবে। তো এই সংখ্যাগুলো তো অলরেডি 20 দ্বারা বিভাজ্যই, তো ওখান থেকে বাদ দিতে হবে 15 দ্বারা বিভাজ্যগুলা। তার মানে ওখান থেকে বাদ দিতে হবে কাদেরকে? যারা 15 দ্বারাও বিভাজ্য, 20 দ্বারাও বিভাজ্য। তো 15 দ্বারাও বিভাজ্য, 20 দ্বারাও বিভাজ্য, তার মানে কি? এদের লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তার মানে আমাকে ওইখান থেকে ফিল্টার আউট করতে হবে যারা 15 দিয়েও ভাগ যায়, যারা 20 দিয়েও ভাগ যায়।
তাহলে যে সংখ্যা 20 দিয়েও বিভাজ্য, 15 দিয়েও বিভাজ্য, সেই সংখ্যা এদের লসাগু দিয়ে বিভাজ্য, তাই এদের লসাগু বের করতেছি। ঠিক আছে, তাই 20 আর 15 লসাগু 60, সেই 60 দ্বারা বিভাজ্য সংখ্যা এই 500 মধ্যে কয়টা আছে সেগুলো বাদ দিতে হবে। বেশি পেঁচাইলে আরো ভুলে যাবে না, এই ক্লাসটা আরেকবার দেখবেন কাইন্ডলি। এবার দেখেন নতুন টাইপে চলে আসছি আমরা, নতুন টাইপে চলে আসছি। আগে মূল নিয়ম বুঝবেন, পরে শর্টকাট। আগে মূল নিয়ম বুঝবেন। আচ্ছা, এবার দেখেন একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কমপক্ষে কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? ঠিক আছে না, আমি আগের অঙ্কটা কি মানে ক্লিয়ারই না, মানে এখানে যারা আছেন মানে সবার তো বোঝার কথা। সবাই একটু আগে বলুন ক্লিয়ার ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার বললো, আবার উত্তরও করছে সবাই, তার মানে তো ক্লিয়ার, সবাই তো উত্তর দিছে। হ্যাঁ, উত্তর তো সবাই দিছে, তার মানে ক্লিয়ার সবাই। আচ্ছা দেখেন, এই টাইপটাও গুরুত্বপূর্ণ, প্রিলি পরীক্ষায় অনেকবার আসছে, ইভেন লিখিত পরীক্ষাতেও আমি কয়েক জায়গায় দেখছি। ওকে, এবার দেখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি কারো সমস্যা হয়, মোহাম্মদ সানি বা অন্যান্য কেউ যদি সমস্যা ফেস করেন, আমাকে মেসেঞ্জারে নক দিন বা আমাকে ফোন দিন, আমি অবশ্যই অ্যাসিস্ট করবো, আমি হেল্প করবো। হ্যাঁ, সমস্যা নেই। দেখেন, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কমপক্ষে কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? এই অঙ্ক বেসিক আগে বুঝতে হবে। ওকে, এই অঙ্কের বেসিক আগে বুঝবো, বেসিক বুঝে পরে আমি শর্টকাট দেখাবো কিভাবে দ্রুত সময়ের মধ্যে সলভ করা যায়, কিন্তু আগে বেসিক বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে চাকার পরিধি বলতে কি বোঝায়। সবাই তাকান, চাকার পরিধি, পরিধি ইজ ইকুয়াল টু কি? পরিধি, পরিধি মানে হচ্ছে চাকার পরিধিস্থ এলাকার যে দৈর্ঘ্য। সহজে যদি বলি তাহলে চাকাটা কি চাকাটা কি বৃত্তাকার না? একটা চাকা কি বৃত্তাকার? আচ্ছা, চাকা তো বৃত্তাকার এরকম। এর পরিধি, বৃত্তের পরিধি বলে, বৃত্তের পরিধি হলো 2 পাই আর, 2 পাই আর। হ্যাঁ ঠিক আছে, পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর, এই যে 2 পাই আর। ওকে ফাইন, এটা সূত্র, যেখানে আর হচ্ছে এই চাকা বা বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু বিষয়টা হচ্ছে এই পরিধি বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই পরিধি মানে এই যে এলাকা না, আমি যে মানে কলম ঘোরাচ্ছি না, এই এলাকার দৈর্ঘ্যকে বলে পরিধি, এই এলাকার দৈর্ঘ্যকে বলে পরিধি। এই যে এলাকার, এই এলাকার দৈর্ঘ্যকে বলে পরিধি। মানে কি জানেন? মানে হলো আপনি যদি একটা মেজারমেন্ট, যদি একটা টেপ, মেজারমেন্ট যে টেপ থাকে না, যেটা দিয়ে মাপে আমরা দৈর্ঘ্য মাপি, সেই মেজারমেন্ট টেপ যদি এর উপর দিয়ে পেঁচান, এরকম একদম উপর দিয়ে এরকম পেঁচায় আসেন, তাহলে একটা দৈর্ঘ্য পাবেন না? পাবেন না। ওইটাই হলো এই পরিধিস্থ এলাকার দৈর্ঘ্য। মানে পরিধি মানে হচ্ছে এই এলাকার দৈর্ঘ্য, এই যে এলাকার দৈর্ঘ্য। আরো সহজে যদি বুঝাই, এইটা বৃত্ত একটা রিং না, এই বৃত্তকে কেটে, যদি এই বৃত্তকে কেটে এরকম সোজা করবেন, সোজা করলে এটাকে একটা দৈর্ঘ্য হবে না? এই দৈর্ঘ্যটা যতটুক, সেইটাই হলো এই বৃত্তের পরিধি। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে একটা কাটবো কেন? এর দৈর্ঘ্য মাপার জন্য কাটবো কেন? একটা মেজারমেন্ট টেপ এর উপর দিয়ে ঘুরাই দিলেই তো আমি বুঝে যাবো যে এর দৈর্ঘ্য কত। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস। তার মানে পরিধি মানে হলো এই দৈর্ঘ্যটুকু, এইখানে এই দৈর্ঘ্যটুকু। এখন একটা চাকা, এদিকে তাকান, এখন যে কথাটা বলছি খুবই গুরুত্বপূর্ণ, খালি এখানে লাগবে না, পরিমিতি অঙ্ক করার সময় আমাদের লাগবে। একটি চাকা যখন কোন সমতল রাস্তার উপর দিয়ে একবার রাউন্ড খায়, এদিকে তাকান, একটি চাকা বা একটি বৃত্ত বা একটি চাকা, চাকা তো বৃত্তাকার তাই কিনা, একটি চাকা যখন কোন সমতল রাস্তার উপর দিয়ে একবার রাউন্ড মানে একবার চক্কর খায়, তখন সে ওই রাস্তা বরাবর কত দূরত্ব অতিক্রম করে ওই চাকাটা? সেটা হচ্ছে এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, একটি চাকা সমতল রাস্তার উপর দিয়ে সমতল রাস্তার উপর দিয়ে একবার ঘুরলে তার পরিধির সমান
দূরত্ব অতিক্রম করে। ইয়েস, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটি চাকা যদি সমতল রাস্তার উপর দিয়ে একটা চক্কর খায় তাহলে সে রাস্তার উপর দিয়ে কত দূরত্ব যায়? সেই দূরত্বটা হলো এর পরিধি যত, মানে এই এলাকার দৈর্ঘ্য যত, একবার চক্কর খাইলে এদিকে তত দূরত্ব যাবে। খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তার মানে একটা চাকা যদি কোনো রাস্তার উপর দিয়ে একবার যদি মোচড় খায়, একবার যদি রাউন্ড খায়, তাহলে সে কত ডিস্টেন্স কভার করবে? সেই ডিস্টেন্সটা হলো, সেই রাস্তার দৈর্ঘ্য হলো ওই চাকার যে পরিধি না, সেই পরিধির দৈর্ঘ্য যত, একবার ঘুরলে তত দূর যাবে। একবার ঘুরলে সিম্পলি বোঝেন, এই মনে করেন যে রাস্তা, আপনি বোঝেন এই চাকাটা যখন একবার রাউন্ড খেয়ে এখানে যাবে, তখন এর যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটাই তো এর উপর দিয়ে হাঁটতেছে, তাই না? এটা রাউন্ড খাচ্ছে, এটা রাউন্ড খাচ্ছে মানে কিন্তু এই দৈর্ঘ্যটা কিন্তু এর উপর দিয়ে যাচ্ছে। তাহলে একবার পুরো রাউন্ড খেলো মানে এই দৈর্ঘ্যটা যতটুক, এর সামনে গেল ততটুক। ভেরি সিম্পল কথা, ঠিক আছে? তো আমরা একটা চাকা কোন সমতল রাস্তার উপর দিয়ে একবার ঘূর্ণনের ফলে এর পরিধি যতটুক তত দূরত্ব অতিক্রম করে। খুবই সিম্পল কথা। এখন আমাকে বলেন তো, একটু তাকাবেন, মনে করেন একটি চাকার পরিধি 5 মিটার। 30 মিটার গেলে কতবার ঘুরবে? বলেন, আগে বেসিক বোঝেন, তারপরে শর্টকাট তো আছেই, আগে বোঝেন। 30 মিটার গেলে কতবার ঘুরবে? না এখন না, ওগুলো সব জ্যামিতিতে ভাই, এখন ওসব কিছুই বোঝাবো না, ওসব বোঝাই লাভ নাই, এগুলো জ্যামিতিতে বোঝাবো। এটা লসাগু গসাগুর সাথে রিলেটেড, তাই এটা এখানে করাই দিচ্ছি। হ্যাঁ, 150 বার কিভাবে? 6 বার। দেখেন, চাকাটা 30 মিটার গেছে, 30 মিটার দূরত্ব গেছে, তাহলে চাকার পরিধি 5 মিটার। এর মানে কি একবার ঘুরলে 5 মিটার যায়, তাই না? চাকার পরিধি 5 মিটার মানে কি? চাকার পরিধি 5 মিটার মানে হচ্ছে একবার ঘুরলে 5 মিটার দূরত্ব যাবে। তাহলে মোট গেছে কয় মিটার? 30 মিটার। তাহলে প্রতি ঘূর্ণনে 5 মিটার যায় একবার। পরিধি যত, দেখেন একটি চাকা সমতল রাস্তার উপর দিয়ে একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে পরিধি যেহেতু 5 মিটার, তাহলে একবার ঘুরলে যাবে 5 মিটার। তাহলে টোটাল গেছে 30 মিটার। তাহলে একবারে যদি 5 মিটার যেতে পারে, তাহলে 30 মিটার যেতে হলে এরকম 6 চক্কর খেতে হবে। 5 6 30, বুঝছেন? 6 চক্কর খেতে হবে। এখন এই যে, তার মানে ঘূর্ণন সংখ্যা আমরা কিভাবে বের করি? এদিকে তাকান। ঘূর্ণন সংখ্যা মানে একটা চাকা কতবার ঘুরবে, একটা চাকা চলতে চলতে কতবার ঘুরতেছে, সেটা কিভাবে বের করে জানেন? মোট দূরত্ব, একটু লাইনে থাকেন তো, একটু এই কি সমস্যা? তো কথা কেন না? আচ্ছা, তাহলে মোট দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। আচ্ছা, এইটা হলো ঘূর্ণন সংখ্যা বের করার সূত্র। এখন অনেকে বলে যে এটা কিভাবে ঘূর্ণন সংখ্যা বের করার সূত্র? আচ্ছা, মোট ডিস্টেন্স হলো 30 মিটার, তাইলে একবার ঘুরলে কত মিটার যায়? 5 মিটার। এদিকে তাকান প্লিজ, আগে বোঝেন, কনসেপ্ট না বুঝলে কিন্তু সমস্যা। একবার ঘুরলে 5 মিটার যায়, তাহলে টোটাল গেছে কত মিটার? এই যে 30 মিটার গেছে। তাহলে টোটাল যে ডিস্টেন্সটা গেছে, তাকে যদি আমরা একবার ঘুরলে হলো 5 মিটার যায়, তাহলে একবার ঘূর্ণনের ফলে যে ডিস্টেন্স যায় সেই ডিস্টেন্স দিয়ে ভাগ করলেই তো পাবো যে কয়বার ঘুরছে, মানে ঘূর্ণন সংখ্যা পাবো। বোঝা গেছে কি বিষয়টা? বুঝছেন? আমার কথা বোঝেন, কি সমস্যা? আমি বোঝাতে চাচ্ছি কি, যে একটা চাকা একটা সার্টেন ডিস্টেন্স কভার করে
কাভার করায় সে কতবার ঘুরলো সেই ঘূর্ণন সংখ্যাটা বের করতেছি, এখানে লাগবে। তাহলে ঘূর্ণন সংখ্যা বের করার সূত্র কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। কেন? 30 মিটার গেল, টোটাল গেছে 30 মিটার, তাহলে 30 মিটার যাইতে সে কতবার চক্কর খাইছে সেই চক্কর সংখ্যা মানে ঘূর্ণন সংখ্যা বের করব। কিভাবে? মোট যত দূরত্ব গেছে সেই দূরত্বকে একবার ঘুরলে যে দূরত্ব যায় সেই দূরত্ব ভাগ দিলে পারেই তো পাবো যে কয়বার ঘুরছে, তাই না? তাহলে মোট দূরত্ব হলো 30 মিটার গেছে, আর একবার ঘুরলে কভার করা হচ্ছে তার পরিধির সমান দূরত্ব, তাই পরিধি দিয়ে ভাগ করতেছি, তাহলে ঘূর্ণন সংখ্যা পাবো। তাহলে মোট যত ডিস্টেন্স যায় সেই ডিস্টেন্সকে একবার ঘূর্ণন খেলে যতটুক যায় তত দিয়ে ভাগ করলে ঘূর্ণন সংখ্যা বের হয়। আর একবার চক্কর খেলে যে ডিস্টেন্স কভার করে তাকে বলে পরিধি। তাই আমরা মোট ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ করলে ঘূর্ণন সংখ্যা পাবো। কথা কি বুঝছেন? তাহলে মোট ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ করলে ঘূর্ণন সংখ্যা পাবো। এবার দেখেন, আচ্ছা তাহলে চাকার ঘূর্ণন সংখ্যা ইজ ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। মোট দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। এবার তাকান, এখন প্রশ্ন সলভ করতেছি কিন্তু। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, সামনের চাকার পরিধি 4 মিটার, এর মানে কি সামনের চাকা একবার ঘুরলে 4 মিটার দূরত্ব যায়, সোজা কথা। এবং পেছনের চাকার পরিধি 5 মিটার, এর মানে হচ্ছে পেছনের চাকা একবার ঘুরলে 5 মিটার দূরত্ব যায়। গাড়িটি কম পক্ষে কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? কোন চাকা বেশি ঘুরবে? সামনের চাকা, কারণ সামনের চাকার সাইজটা ছোট থাকে। সামনের চাকার সাইজটা কি থাকে? ছোট থাকে। যেহেতু সামনের চাকার সাইজটা ছোট থাকে, তার মানে সামনের চাকাটা ছোট চাকা বেশি ঘুরবে, পেছনের চাকাটা বড় থাকে, পেছনের চাকার পরিধি বেশি, ওটা কম ঘুরবে। আচ্ছা, গাড়িটি কম পক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? এই 200 বার কি? এই 200 বার হচ্ছে বেশি ঘূর্ণন সংখ্যা, মানে সামনের চাকা বেশি বার ঘুরছে কার চেয়ে? পেছনের চাকার চেয়ে 200 বার। এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে সবসময় সামনের চাকার ঘূর্ণন সংখ্যা এবং পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করে বিয়োগ করতে হবে। আমি বলছি, তাহলে আমি কি লিখতে পারি? ধরি অঙ্কে কি বলছে? অঙ্কে চাইছে গাড়িটি কম পক্ষে কত পথ অতিক্রম করলে, মানে গাড়িটা যাচ্ছে, যেতে যেতে কত পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে। মনে করেন গাড়িটা, এই মনে করেন যে এই হলো গাড়িটা, এদিকে তাকান। এই হলো গাড়িটা। এই গাড়িটা এখান থেকে মনে করেন যে এক্স দূরত্ব অতিক্রম করে, এইটুকু হচ্ছে এক্স দূরত্ব। এই এক্স দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে যখন যাবে তখন সামনের চাকাও ঘুরবে আবার পেছনের চাকাও ঘুরবে। তাহলে এই ডিস্টেন্সটা কত হলে, মিনিমাম কতটুকু হলে এই সামনের চাকায় পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? তাহলে আমরা ধরে নিব যে, ধরি কম পক্ষে এক্স দূরত্ব অতিক্রম করলে গাড়িটির সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে। আগে মূল বিষয়টা বোঝেন, আমি শর্টকাট দেখাবো, টেনশন করেন না, শর্টকাটটাও মূল নিয়ম থেকে আসছে। তাহলে ধরি কম পক্ষে এক্স মিটার দূরত্ব অতিক্রম করলে, এক্স মিটার দূরত্ব অতিক্রম করলে গাড়িটির সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে, 200 বার বেশি ঘুরবে। ওকে ওকে, এইটুকু বুঝছেন। এখন আমরা যেটা বের করবো সেটা হলো সামনের চাকা কয়বার ঘুরছে, মানে তাহলে টোটাল কত দূরত্ব গেছে? এক্স মিটার। তাহলে আমি কি বলতে পারি? তার মানে এই গাড়ি এক্স মিটার গেছে, মানে সামনের চাকাও এক্স মিটার গেছে, পিছনের চাকাও এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, দুইজনই।
এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা কাজ করব, সেটা হলো সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, সামনের চাকার ঘূর্ণন সংখ্যা ইজ ইকুয়াল টু, আচ্ছা কোন চাকার ঘূর্ণন সংখ্যা কেমনে বের করে? মোট যত দূরত্ব যায় সেই দূরত্বকে ওই চাকার পরিধি দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই গাড়িটা গেছে এক্স মিটার, তাহলে এই চাকাটাও গেছে এক্স মিটার, তবে টোটাল ডিস্টেন্স হলো এক্স, আর এই সামনের চাকার পরিধি হচ্ছে 4 মিটার, তাই এক্স কে 4 দিয়ে ভাগ করলে এটা হলো ওই এক্স মিটার দূরত্ব যেতে যেতে সামনের চাকাটা ঘুরছে x/4 বার। তাহলে পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা, পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা টোটাল ডিস্টেন্স কত? টোটাল সামনের চাকাও এক্স মিটার গেছে, গাড়িটাও এক্স মিটার গেছে, পিছনের চাকাও এক্স মিটার গেছে, তাহলে পিছনের চাকাও ডিসকাভার করছে এক্স মিটার, আর তাহলে টোটাল ডিস্টেন্স এক্স, আর পিছনের চাকার পরিধি হচ্ছে 5 মিটার, তাই 5 দিয়ে ভাগ এতবার। এখন আমাকে বলেন এইটা হলো সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, এটা হচ্ছে পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা। কোন চাকা বেশি ঘুরছে? সামনের চাকা বেশি ঘুরছে। বলেই দেওয়া আছে যে সামনের চাকা পিছনের চাকার তুলনায় কতবার বেশি ঘুরবে? 200 বার বেশি ঘুরবে। তাই এটা হচ্ছে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, এটা হচ্ছে পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা। তার মানে এই ঘূর্ণন সংখ্যা আর এই ঘূর্ণন সংখ্যার পার্থক্য হচ্ছে 200। এই জন্য কেন আমরা পেছনের চাকা আর সামনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করছি? কারণ এই দুই চাকার ঘূর্ণন সংখ্যার পার্থক্য দেওয়া আছে, তাই আমরা দুই চাকার ঘূর্ণন সংখ্যা বের করছি। কথা কি বুঝাইতে পারছি? এবার প্রশ্ন মতে বলেন কোন চাকা বেশি ঘুরবে? সামনের চাকা, সাইজ ছোট, তাহলে যে চাকা বেশি ঘুরবে তার মানে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা বেশি, তার মানে এই মানটা বড় আর এই মানটা ছোট। সামনের চাকা বেশি ঘুরছে, তার মানে এই ঘূর্ণন সংখ্যা বেশি, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে এইটা বিয়োগ এইটা ইজ ইকুয়াল টু 200। এই যে বলে দিছে যে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে। ক্লিয়ার? তাইলে প্রশ্ন মতে x/4 মাইনাস x/5 ইজ ইকুয়াল টু 200। এবার লসাগু কত? লসাগু হচ্ছে 4 5 20, 4 5 20। আচ্ছা 20 না লেখে আমি যদি 4 গুণ 5 লিখি, কারো কোনো আপত্তি আছে? 4 গুণ 5 লেখা যাবে, কোনো সমস্যা নেই। এবার এই 4 4 কাটা, এখানে থাকবে 5x মাইনাস 5 5 কাটা, এখানে থাকবে 4x ইজ ইকুয়াল টু 200। উপরে x কমন নিব, x কমন নিলে 5 মাইনাস 4, নিচে হচ্ছে 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 200। আমাকে এখন বের করতে হবে মোট কত ডিস্টেন্স তারা গেছিল, মিনিমাম কত ডিস্টেন্স। আমি ধরে নিয়েছিলাম যে মিনিমাম x দূরত্ব অতিক্রম করবে, তার মানে x এর মান বের করবো। তাহলে x যদি বের করতে চান x রেখে দেন আর বাকিগুলো ওই পাশে পার করে দেন, তাহলে x এই পাশে থাকবে, ওই পাশে আছে 200। এই 4 আর 4 5 গুণ আছে নিচে, এইটা ওই পাশে যায় এই 200 সাথে গুণ হবে, এই যে এই জিনিসটা ওই পাশে চলে গেল। আর এই যে 5 মাইনাস 4 এখানে, এই যে এখানে গুণ আকারে ছিল এই জিনিসটা এই পাশে এসে ভাগ হবে 5 মাইনাস 4। এখন অনেকে বলবেন যে ভাই এটাগুলো কেন করতেছেন? এখানেই তো 5x মাইনাস 4x মানে x, নিচে হচ্ছে 20 দিয়ে গুণ করলে হয়ে যেত। কিন্তু মজার বিষয় হলো এটাই হলো শর্টকাট। এই শর্টকাট কিভাবে আসছে সেটা দেখানোর জন্য এটা করছি। লাস্টের লাইন হলো শর্টকাট, সেটা এখানে হয়ে যাচ্ছে। এই শর্টকাট মানে এই টাইপের প্রশ্নের যে সামনের মিনিমাম কত ডিস্টেন্স অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় n সংখ্যক বার বেশি ঘুরবে, n সংখ্যক বার, এখানে দিচ্ছে 200 বার। ঠিক আছে, তাহলে শর্টকাট লেখেন। সর্বনিম্ন যত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায়, পেছনের চাকার চেয়ে n সংখ্যক বার বেশি ঘুরবে। ওই যে 200 বার বেশি ঘুরছে না, n সংখ্যক বার বেশি ঘুরবে, সরি। তাহলে সেই x, সেই দূরত্ব x বের করতেছে যে কত দূরত্ব গেলে। এদিকে তাকান, এই লাইন অ্যানালাইসিস করেন। x ইকুয়াল টু কি আসছে? 200। এই 200 কি ঘূর্ণন সংখ্যা ছিল না? বেশি ঘূর্ণন সংখ্যা ছিল না? সামনের চাকার চেয়ে পেছনের চাকা বেশি বার ঘুরবে, এই যে 200 বার, এই যে 200 বার, তার মানে এই 200 কি? এই 200 হচ্ছে সেই বেশি ঘূর্ণন সংখ্যা, এই যে n সংখ্যক বার বেশি ঘুরবে, তার মানে এখানে 200 এর জায়গায় আমি দিব n।
4 গুণ 5, এই 4 আর 5 কি ছিল? এই 4 আর 5 ছিল হলো চাকার পরিধি। এই দেখেন চাকার পরিধি, ঠিক আছে। তার মানে এই 4 আর 5 গুণ মানে এই বেশি ঘূর্ণন সংখ্যার সাথে 4 আর 5 গুণ মানে পরিধির গুণ, তার মানে বেশি ঘূর্ণন সংখ্যা ইনটু চাকার পরিধির গুণফল। পরিধির গুণফল এখানে আমি সরাসরি লিখে দিই, পরিধির গুণফল। পরিধির মানে চাকার যে পরিধি না, সেই পরিধির গুণফল। নিচে দেখেন 5 মাইনাস 4, এই 5 আর 4 কি ছিল? এই 5 আর 4 ছিল চাকার পরিধি, তার মানে হচ্ছে চাকার পরিধির বিয়োগফল, ঠিক আছে, পরিধির বিয়োগফল। এই হলো শর্টকাট এই অঙ্কের। কিভাবে আসে সেটা দেখানোর জন্য আমি লাস্ট লাইন পর্যন্ত টানছি। তার মানে এই শর্টকাট মিনিমাম যে ডিস্টেন্স অতিক্রম করলে, কেন এখানে তো বলাই আছে যে সামনের চাকা বেশি ঘুরছে, তাহলে আপনার কেন কনফিউশন হবে? মিনিমাম যত ডিস্টেন্স অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় n সংখ্যক বার বেশি ঘুরবে, মাথায় রাখবেন। সেই ডিস্টেন্স দূরত্ব ইজ ইকুয়াল টু বেশি ঘূর্ণন সংখ্যা ইনটু পরিধির গুণফল ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল। মাথায় রাখবেন, পরিধির গুণফল ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল। পরিধির গুণফল উপরে, পরিধির বিয়োগফল উপরে, সাথে উপরে আছে ঘূর্ণন সংখ্যা বেশি হচ্ছে গুণ। ওকে, এই হলো শর্টকাট। আর এই অঙ্ক শর্টকাট আসছে মূলত এই লাস্টের লাইনকে অ্যানালাইসিস করে। আমি তাই দেখালাম যে লাস্টের লাইন অ্যানালাইসিস করে শর্টকাট আসছে, ঠিক আছে। হ্যাঁ, দুই ব্যক্তি কাজের মতো। আচ্ছা, এবার দেখেন কিন্তু আমরা তো শর্টকাট না হয়ে আসলো, কিন্তু আমার অঙ্ক তো আমি এখানেই শেষ করে দিব। 5x থেকে 4x গেলে x, আর 4 5 আছে 20, এই পাশে আছে 2000, 200। এবার 20 দিয়ে 200 কে গুণ করেন, তাহলে ওই পাশে 200 ইনটু এই 20 এসে গুণ হলো, তাহলে 2 দুগুণী 4 আর তার 3টা শূন্য, এটা মিটার হবে। উত্তর আসবে মিটারে। কেন মিটারে আসবে? কারণ এই পরিধি দুইটা মিটারে ছিল। দেখেন এই পরিধিও মিটারে, এই পরিধিও মিটারে। পরিধি যেহেতু মিটারে ছিল, ঠিক আছে, এই পরিধি যেহেতু মিটারে ছিল, সুতরাং আমাদের উত্তরটা আসবে মিটারে। তার মানে 4000 মিটার, কিন্তু অপশনে এই মিটারে নাও থাকতে পারে কিলোমিটারে, ঠিক আছে। মিটারেও থাকতে পারে, কিলোমিটারেও থাকতে পারে। তাহলে আমরা কি জানি? 1000 মিটার মানে 1 কিলোমিটার, 1000 মিটার মানে 1 কিলোমিটার। তাই এই 4000কে আমরা যখন 1000 দিয়ে ভাগ করব, তখন আমরা লিখবো কিলোমিটার। এই 3টা শূন্য ক্যান্সেল, তার মানে 4 কিলোমিটার। তাহলে এই অঙ্কের উত্তর 4000 মিটার বা 4 কিলোমিটার। এই শর্টকাট আপনি ইউজ করতে পারেন, কিন্তু না বুঝে না। অবশ্যই আপনাকে মাথায় রাখবেন, এই টাইপের কোশ্চেন সলভ করার সময় কি করতে হয়? সামনের চাকা এবং পেছনের চাকা এই দুই চাকার ঘূর্ণন বের করে ওই দুইটা ঘূর্ণন বিয়োগ করতে হয়। কারণ কি? কারণ কোশ্চেনে আমাদের দুই চাকার ঘূর্ণন সংখ্যার পার্থক্য দেওয়া থাকে, যে সামনের চাকার তুলনায় পেছনের চাকার তুলনায় সামনের চাকা 200 বার বেশি ঘুরবে। তার মানে কি? এটা হলো সামনের চাকা এবং পেছনের চাকার ঘূর্ণনের পার্থক্য। তাই তো আমরা সামনের চাকা এবং পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করতেছি, তারপরে এই ঘূর্ণন সংখ্যা বিয়োগ করে প্রশ্ন মতো লিখতেছি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। হয়েছে না এবার ক্লিয়ার? এবার 48 নাম্বার প্রশ্ন, নাম্বার 48 দেখেন। আরে 48 কেন? 48 সমস্যা নেই। দেখেন, একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার। সামনের চাকার পরিধি 3 মিটার, সামনের চাকার পরিধি 3 মিটার, পেছনের চাকার পরিধি 4 মিটার। বলে দিছে গাড়িটি 1200 মিটার পথ অতিক্রম করলে, 1200 মিটার পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় কতবার বেশি ঘুরবে? এবার কিন্তু কতবার বেশি ঘুরবে সেটাই চাইছে। কতবার বেশি ঘুরবে? আগের অঙ্কে কতবার বেশি ঘুরছিল? ও 47 করায়নি, 47 নাই, এই যে 47। তার মানে আমরা এর আগে কোনটা সলভ করলাম? 46। আচ্ছা ঠিক আছে, 47 করাচ্ছি আগে। দেখেন, একটি গাড়ির সামনের চাকার পরিধি 7 ফুট, ওকে ফাইন, এবং পেছনের চাকার পরিধি 9 ফুট। বলছে সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে 10 বার বেশি ঘুরে, 10 বার বেশি ঘুরে। এটা কি 10 বার বেশি ঘুরে? তো 10 বার বেশি ঘুরে কি? হ্যাঁ, 10 বার বেশি ঘুরে। তখন গাড়িটি কত ফুট দূরত্ব অতিক্রম করবে? তার মানে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। আর আগের অঙ্কে বলছিল মিনিমাম কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে। এবার ঘূর্ণন সংখ্যা বেশি হচ্ছে 10 বার, ওকে ফাইন। তার মানে ঘূর্ণনের পার্থক্য 10।
তাইলে কত দূরত্ব অতিক্রম করবে, অঙ্কে দূরত্ব চাইছে, তাইলে আমরা দূরত্ব বের করার সূত্র কি পড়ছিলাম, শর্টকাট। মূল নিয়ম তো আপনারা পারবেনই, নিজেরা করবেন। দূরত্ব বের করার শর্টকাট কি ছিল, ঘূর্ণন সংখ্যা ইন্টু পরিধির গুণফল ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল। এখানে ঘূর্ণন সংখ্যা বেশি কয়বার, 10 বার, তার মানে এখানে বসবে 10 ইন্টু পরিধির গুণফল, পরিধি হচ্ছে একটা 7 একটা হলো 9, তার মানে 7 গুণ 9 ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল। বিয়োগ করার সময় বড়টা সামনে রাখতে হয়, তাই 9 মাইনাস 7। এবার ক্যালকুলেশন, 10 ইন্টু 7 9 63 ডিভাইডেড বাই 9 থেকে 7 গেলে 2, 5 দুগুণী 10, তার মানে 63 গুণ 5, তাহলে 3 5 15 5 হাতে হচ্ছে 1, 5 7 30 আর 1 31। এটা হবে ফুটে। কেন ফুটে হবে, যেহেতু পরিধিটা ফুটে ছিল তাই আমাদের উত্তর আসবে ফুটে। এইভাবেই থাকবে 315 ফুট। 315 ফুট, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে মূল নিয়মেই করবেন, তাহলে x ডিভাইডেড বাই 7 এটা হচ্ছে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, x ডিভাইডেড বাই 9 এটা হচ্ছে পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা, আর এই দুইটা ঘূর্ণন সংখ্যার পার্থক্য হচ্ছে 10। এবার ক্যালকুলেশন করে x এর মান বের করবেন, কোনো সমস্যা নেই। কিভাবে 31.5 ফুট, কিভাবে 315 ফুট, ক্যালকুলেশন ঠিক করেন। নেক্সট প্রশ্নে কি বলছে, নেক্সট প্রশ্নে বলছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, ওকে ফাইন, পেছনের চাকার পরিধি 4 মিটার। বলছে গাড়িটি 1200 মিটার পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় কতবার বেশি ঘুরবে। এবার বলছে সামনের চাকা পেছনের চাকার তুলনায় কতবার বেশি ঘুরবে, মানে এই দুজনের ঘূর্ণন সংখ্যার পার্থক্য বের করতে বলছে। তার মধ্যে গাড়িটা টোটাল ডিস্টেন্স গেছে 1200 মিটার, মানে এবার গাড়িটার টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে 1200 মিটার, যে টোটাল কত ডিস্টেন্স কভার করছে। আর আগের অঙ্কগুলোতে কিন্তু টোটাল কত ডিস্টেন্স গেছে সেটা বের করতে হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এই গাড়িটা 1200 মিটার গেছে, এর মানে কি, এর মানে হলো এই যে গাড়িটা আমি আঁকাচ্ছি, এই গাড়িটা 1200 মিটার গেছে, মানে সামনের চাকাও 1200 মিটার গেছে, পেছনের চাকাও 1200 মিটার গেছে। তাহলে সামনের চাকার, তাকান, সামনের চাকার ঘূর্ণন সংখ্যা কিভাবে পাবেন, টোটাল ডিস্টেন্স গেছে 1200 আর সামনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার, তাই 3 দিয়ে ভাগ, 3 4 1200 মানে 400 বার ঘুরছে। বুঝছেন কিনা বলেন, সামনের চাকা ঘুরছে 400 বার। পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা, পেছনের চাকাও কিন্তু কভার করছে 1200 মিটার আর পেছনের চাকার পরিধি 4 মিটার, তাহলে 3 4 12 300 বার। তার মানে এই যে 1200 মিটার কভার, গাড়িটা 1200 মিটার গেছে, এতে সামনের চাকা ঘুরছে 400 বার, পেছনের চাকা 300 বার। তাহলে কতবার বেশি ঘুরছে, 400 মাইনাস 300। এই অঙ্ক তো আরো সহজ, 100 বার। কথা কি বুঝছেন, 100 বার। ক্লিয়ার, 100 বার। ওকে, বাকি অংশটুকু কালকে করে নেবেন, সমস্যা নেই। এখন এটাকে শর্টকাট দিয়ে করা যাবে না, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমরা যে শর্টকাট পড়ছিলাম সেখানে কি ছিল, দূরত্ব ইজ ইকুয়াল টু m ইন্টু পরিধির গুণফল, পরিধির গুণফল মানে 3 গুণ 4 ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল, মানে 4 আর 3 এর বিয়োগফল 4 মাইনাস 3। এই অঙ্কে দূরত্ব দেওয়া আছে 1200, আর এই বেশি ঘূর্ণন সংখ্যা এটা বের করতে বলছে, কতবার বেশি ঘুরবে n, আর 3 4 12, আর নিচে 4 থেকে 3 বিয়োগ করলে 1, ওই 1 দেওয়ার দরকার নেই। এই 12 দিয়ে 12 এর মধ্যে যায় একবার, আর দুইটা শূন্য ক্যান্সেল, 12 দিয়ে কাটা। তাহলে এই পাশে থাকলে 100 আর এই পাশে থাকলে n, তার মানে n এর মান 100। এটা n এর মান বের করতে বলছে অঙ্কে, শর্টকাট দিয়েও হবে, কোনো সমস্যা না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেক্সট কি বলছে, একটি গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পেছনের চাকার পরিধি 6 মিটার, গাড়িটি সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে। ধরে নিচ্ছি যে x মিটার দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে। সেক্ষেত্রে x ডিভাইডেড বাই 4 এটা হলো সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, এই যে পরিধি 4, x ডিভাইডেড বাই 6 এটা হচ্ছে পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা, আর এই দুই ঘূর্ণন সংখ্যার পার্থক্য হচ্ছে 200। এইটা সলভ করলে x এর মান চলে আসবে। এটা হচ্ছে শর্ট, মানে তাড়াতাড়ি করা মূল নিয়মে। শর্টকাট কি, দূরত্ব বের করার সূত্র কি বলেন, দূরত্ব ইজ ইকুয়াল টু বেশি ঘূর্ণন সংখ্যা এই যে 200 ইন্টু পরিধির গুণফল, মানে 6 আর 4 এর গুণফল, মানে 4 গুণ 6 ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল, মানে 6 মাইনাস 4। কথা বুঝছেন কিনা বলেন। তাহলে উপরে 200
আর নিচে হচ্ছে, আচ্ছা 6 গুণ 4 রেখে দেন, আর নিচে 6 থেকে 4 গেলে 2, এই 2 দিয়ে এটা যাবে 2 বার, তাহলে এটা হচ্ছে 200 ইন্টু 6 দুগুণী 12, তাহলে 12 দুগুণী 24 আর 2টা শূন্য, এটা মিটারে আসবে। কেন মিটারে আসবে? যেহেতু পরিধি 2টা মিটারে ছিল। তাহলে 2400 মিটার, এই 2400 মিটারকে 2400 মিটার এক কিলোমিটার মানে 1000 মিটার, তাই 2400কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের কিলোমিটারে আসবে। এই 2টা শূন্য ক্যান্সেল, আর 24কে 10 দিয়ে ভাগ করলে 2.4 কিলোমিটার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2.4 কিলোমিটার। মূল নিয়মেও তো করা যাবে, শর্টকাটেও করা যাবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 2400 মিটার উত্তর একক বলতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, অনেক বেশি হয়ে গেল। আর 50 নাম্বার একটা অঙ্ক আছে, সেই অঙ্কে সরাসরি পরিধি দেওয়া নাই, পরিধি বের করে নিয়ে অঙ্ক সলভ করতে হবে। আমি দেখাবো, ওটা লিখিত পরীক্ষার অঙ্ক, প্রিলিতে আসার উপযোগী না, তাও আমি করাবো একটা অঙ্ক, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ক্লাসটা একটু বেশি টাইম লোড যদি না নিতে পারেন কেউ, তাহলে যতটুকু লোড নিতে পারছেন ততটুকু অংশ লাইভে করেন, পরের অংশটুকু কালকে সকালে করে ফেলেন, সমস্যা নেই। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।